সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা আমাদের নিয়ে কথা বলবো। আমরা যারা সাইকোথেরাপি করছি, অনেকে কাউন্সেলিং শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন, কিন্তু আমি সাইকোথেরাপি বলতে পছন্দ করি, কারণ এখানে দুটো শব্দের সমন্বয়। একটা হচ্ছে সাইকো মানে সাইকোলজিক্যাল, থেরাপি মানে হচ্ছে ট্রিটমেন্ট। তো আমরা এখানে সাইকোথেরাপি করছি। আমাদের কাছে যারা আসছেন সহায়তা নিতে, কষ্ট পেয়ে আসছেন, জীবনের কোনো একটা বাঁকে গিয়ে হয়তো একটু ধাক্কা খাচ্ছেন, তখন তারা আমাদের কাছে এসে একটু কান্নাকাটি করেন, তারা পথ খুঁজে বেড়ান। তো সেই মানুষগুলোকে আমাদের খেয়াল করতে হয়, সুন্দর করে তাদের সঙ্গে থাকতে হয়। এবং অনেকগুলো সাইকোলজিক্যাল মেথড আছে, বিশেষ করে থেরাপি আছে। থেরাপিগুলো মানে থিওরিগুলো যখন আমরা প্রয়োগ করি বা অ্যাপ্লাই করি, তখন সেটাকে থেরাপি বলে। তো আমাদের থিওরিগুলোকে অবলম্বন করেই আমরা কাজ করছি, এবং কাজ করতে গিয়ে আমাদের কাছে যারা আসেন তাদের সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠাটা খুব দরকার। একটা শ্রদ্ধার সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা বিশ্বাসের সম্পর্ক, যে বিশ্বাস ছাড়া আসলে কোনো কিছুই এগোয় না আমাদের জীবনে। যে কোনো সম্পর্কে বিশ্বাসটা খুবই গুরুত্ব বহন করে। তো এই যে আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে আসে, আমরা কিন্তু রুগী বলি না বা পেশেন্ট বলি না, আমরা বলি ক্লায়েন্ট। কারণ পেশেন্ট বললে মনে হয় যেন একজনকে আমরা একটু মানে তার একটা রোগ আছে, এটা আমরা মনে করছি। কিন্তু আমাদের কাছে যাদের সত্যি সত্যি রোগ থাকে, সত্যি সত্যি মানসিক রোগ যাদের খুব তীব্র আকারে আছে, তখন কিন্তু তারা থেরাপি নিতে পারে না, সাইকোথেরাপি নিতে পারে না। তাদেরকে ওষুধ খেয়ে একটুখানি ভেতরটা একটু শান্ত করে তারপরে আসতে হয়। আর যারা থেরাপি অন্য ধরনের ইস্যু নিয়ে আসেন, যাদের ম্যারিটাল কিছু ইস্যু আছে, যাদের সন্তানের সাথে বাবা মার কিছু ইস্যু আছে, বা এমনিতেও তাদের সামাজিক জীবনে কিছু অসুবিধা হচ্ছে, তারা কিন্তু আসেন আমাদের কাছে। তো এখন আমাদের কাজ হচ্ছে তাদেরকে সেবাটা দান করা। এখন সেবা দান করতে গিয়ে তাদেরকে আমরা একটা নিরাপত্তা বোধ দিতে পারছি কিনা, তারা কি নিরাপদ বোধ করছেন কিনা। অনেক সময় তারা জিজ্ঞেস করেন, আচ্ছা আপনাকে যে আমি কথাগুলো বলছি, আপনি কাউকে বলে দেবেন না তো? আমার চেনা কোনো মানুষ হয়তো আপনার সঙ্গে দেখা হলো, আপনি হঠাৎ করে আমার কথাটা বলে ফেলবেন না তো? ভুল করে অনেক সময় আমরা বলে ফেলি, তাদের কিন্তু একটু ভয় লাগে সে জায়গাটা নিয়ে। তো কাজে ভীষণভাবে বিশ্বাসের সম্পর্কটা তৈরি করতে হয় আমাদের সাথে, তাদের সাথে আমাদের। তা না হলে তারা মনের কথাটা খুলে বলার জন্য সেই স্পেসটা ঠিক ফিল করবেন না। তো একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে নিরাপত্তা বোধ। যখন বিশ্বাসটা তৈরি হয়, তখন তারা নিরাপদে তাদের কথাগুলো বলতে পারেন। তো এই দুটো জায়গা তো আছেই, আরও অনেক জায়গা আছে। দুটো জায়গাকে আজকে আমরা একটু ফোকাসে রাখবো, যে এটা তৈরি করাটা ভীষণ দরকার। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমাদের সঙ্গে আজকে আছে। একজন হচ্ছে তারানা আনিস। তারানা, তোমাকে স্বাগত। তারানা হচ্ছে একজন সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। ও এভার কেয়ার হসপিটালে আছে এবং একজন সাইকোলজিস্ট হিসাবে ওখানে সেবা দান করছে। আরেকজন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান রাজু। রাজু, তোমাকে স্বাগত। আর রাজু হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। ও কাজ করছে একটা অর্গানাইজেশনে, যেটার নাম হচ্ছে পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সার্ভিস তো নাকি কেয়ার সেন্টার, পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। ওখানেও সেবা দিচ্ছে। ওখানে যারা আসে ওদের কাছে আমি যাদের কথা বললাম এখন, যারা আমাদের কাছে আসে তাদের মতন মানুষ আসে, এবং তারা নাও একই কাজ করছে, এই মানুষগুলোকে ওরা সেবা দান করছে। তো দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ যে দীর্ঘ সময় ধরে এই প্রোগ্রামটি অনেক পরিচালনা করছে। এই প্রোগ্রামের অনেক বয়স হয়ে গেছে, আমরা কথা বলছিলাম। ও কিন্তু টিনেজ প্রায় পার করছে এখন। তো যাই হোক, 16 মানে তো সুইট 16 পার করছে আর কি। মানে প্রোগ্রামের বয়স হচ্ছে সুইট 16। তো তারানা, তোমাকে দিয়ে শুরু করি, তুমি যেহেতু সিনিয়র। ধন্যবাদ। আপনার সুন্দর করে আপনি বলছিলেন যে প্রত্যেকটা আসলে সম্পর্কের ভিত্তিপ্রস্তর কিন্তু আসলে বিশ্বাস। এই বিশ্বাসটা যখন আসলে কোনো একটা সম্পর্কে তৈরি না হয়, তখন কিন্তু সেই সম্পর্কটা আর এগোতে পারে না, সম্পর্কটা আর গ্রো করতে পারে না। তো এই যেমন আমরা যখন দেখি যে একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে, তখনও কিন্তু তার মধ্যে একটা বিশ্বাস এবং অবিশ্বাসের যে একটা দোলাচল, একটা অনুভূতি, যে মা যখন তার নিডসগুলো অ্যাড্রেস করছে, কখন বেবিটার একটু খাওয়া লাগবে, কখন ওর ন্যাপিটা একটু চেঞ্জ করে দিতে হবে, কখন ওর একটু কষ্ট হচ্ছে, চিৎকার করছে, কখন মা ওকে একটু কমফোর্ট দিচ্ছে, সেই
কমফোর্টটা যখন পাচ্ছে, ওর নিডগুলা যখন পূরণ হচ্ছে, ওর মধ্যে এক ধরনের একটা ট্রাস্ট ডেভেলপ করছে। আর যখনই সেটা পাচ্ছে না, কান্নার মাধ্যমেই তো ওর নিডসগুলো প্রকাশ করছে, যখনই সে পাচ্ছে না তখন কিন্তু মনে হচ্ছে যে না, আমি ট্রাস্ট করতে পারছি না। এবং এই ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট থেকে কিন্তু সারাক্ষণ ওর মধ্যে মনে হচ্ছে যে এই পৃথিবী কি আমাকে অ্যাকসেপ্ট করছে, পৃথিবীর সবাইকে আমাকে ওয়েলকাম করছে, আমি কি এই পৃথিবীতে ওয়েলকাম। ঠিক একই রকমের অনুভূতিটা যখন আমরা থেরাপিউটিক রিলেশনশিপেও কিন্তু আমরা পাই, যে আমি একটা মানুষের কাছে যাচ্ছি, একদম অচেনা একটা মানুষ, এই মানুষটা কি আমাকে বুঝবে, এই মানুষটা কি আমার এত মানে গভীর যে একটা ক্ষত লুকিয়ে আছে বা একটা ভয় লুকিয়ে আছে বা একটা খুব উইয়ার্ড ধরনের চিন্তা আমার মধ্যে হয়, সেটাকে আমি এই মানুষটাকে বলতে পারবো, এই মানুষটাকে আমাকে গ্রহণ করবে, ও যদি আমার ইনফরমেশনগুলো কোথাও বলে দেয় অথবা আমাকে জাজ করে, আমি কি ওর সামনে সেই ওপেননেসটা পাবো বা ওই সেফটি সিকিউরিটিটা পাবো। সেই একই রকমের একটা অ্যাংজাইটি কিন্তু তখন ওর আমাদের কাছে যারা সেবা নিতে আসে তাদের মধ্যেও কিন্তু তৈরি হয়। তো সেখানে আসলে এই যে স্পেসটা আমরা তৈরি করি, যেখানে একটা খুবই একটা সেফ এনভায়রনমেন্ট, এবং আমরা একটা টার্ম বলি যে পজিটিভ রিগার্ড, আমাদের ক্লায়েন্ট যারাই আসে আমাদের কাছে তাদের জাতি, ধর্ম, বর্ণ, তাদের ডিফারেন্ট ভ্যালু সিস্টেম থাকতে পারে, তারপরেও যখন আমরা হোল হার্টেডলি ওই মানুষটাকে গ্রহণ করি, ওই মানুষটাকে খুবই যত্ন করে শুনি, খুবই সম্মান দিয়ে শুনি, হয়তোবা তার ভ্যালু সিস্টেম আমার পার্সোনাল ভ্যালু সিস্টেমের সাথে খুবই ডিফারেন্ট, তারপরেও যখন আমি সিস্টেম নিয়ে আচ্ছা মূল্যবোধটা আমার মূল্যবোধের সাথে হয়তো যাচ্ছে না, মূল্যবোধ। আচ্ছা, তারা না আমরা এই পয়েন্টে আবার ফেরত আসবো, যেহেতু বিরতি হয়ে যায়, তাতে একটা ফোন নিয়ে আসি চট করে। ঠিক আছে, ফোনটা আমাদের অপেক্ষা করছিল। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু জোরে শুনতে চাই। জি হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ শুনছি এবার। জি আসলে এই যে আমি তো মানে প্রায় 2-3 বছর ধরে মানসিক সমস্যায় আছি। আচ্ছা। মানে আমার সমস্যা হচ্ছে কি, যে ধরেন যে আমি মানে কখনো ওভার থিঙ্ক কখনো করি নাই। মানে আমার বয়স 24 বছর। হ্যাঁ, তো আমি আসলে আমার স্কুল লাইফে আমার মানে স্কুল লাইফটা আমার নর্মাল ছিল। মানে অনেক ছেলেদের থাকে না যে মানে খারাপ ছেলেদের ফাঁদে পড়ে যায় বা কোনো মেয়ের ফাঁদে পড়ে যায়। আচ্ছা। মানে যাই হোক, মানে একটা সমস্যা হয় আর কি, বড় কোনো সমস্যা হয়। আমার জীবনে এমন কিছু হয় নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি আসলে মানে কলেজ লাইফটা আমার যখন শুরু হয় তখন থেকে আমি মানে বিভিন্ন রকমের মানুষ আমার একটু দেখা হয়, মানে যারা একটু ওভার থিঙ্কার, মানে যারা একটু বেশি বোঝে। তা আমি তো খুব বেশি বুঝি না। তো এখন কথাটা হচ্ছে যে ধরেন যে তারা এত বেশি ক্রিটিক্যাল যে ধরেন যে কাজটা আমি ভালো মনে করছি, মানে যে কারণে ভালো মনে করছি, এখন তারা আবার আরেক দিক থেকে ওটাকে মানে খারাপ মনে করে। তো এখন কথাটা হচ্ছে কি, এখন সমস্যাটা হচ্ছে যে এমনটা না যে মানুষ আমার বিরোধিতা করছে, মানে এই কারণে আমার সমস্যা এটা না। মানে যে সকল কথাগুলো আমাকে, মানে যে সকল যুক্তিগুলো আমাকে দিয়েছে, ওই যুক্তিগুলো বারবার আমার মানে ক্যাচ ধরে আসে। মানে আমি বারবার ভুলার চেষ্টা করি, বারবার নর্মাল চিন্তা করার চেষ্টা করি, নিজেকে বলি একটু বোকাই থাকি, মানে এত বেশি বুঝার তো কোনো দরকার নাই। কিন্তু তাও আমি আসলে এত বেশি চিন্তা করতে করতে হয়েছে কি, আমার চেহারা যে চেহারার উপরে মানে পড়ে গেছে আর কি, মানে যে ঘা হয়ে গেছে আর কি। তো এখন কিসের উপরে ঘা হয়ে গেছে? হ্যাঁ, দুশ্চিন্তার জন্য কি এটা হতে পারে? মানে ঘা হতে পারে। মানে প্রায় 2-3 বছর ধরে আমি দুশ্চিন্তা আছি। আর মানে চেহারার উপরে ঘা হয়ে গেছে মানে মুখে, মানে যে নাকের উপরে আর কি, মানে ভুরু বরাবর আর কি, মানে ভুরুর মাঝখানে আর কি, মানে দুই ভুরুর মাঝখানে আর কি। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, মানে মাঝখানে কি ঘা হয়েছে নাকি দাগ পড়ে গেছে? না না, মানে ভিতরে মানে মানে আমার মানে পুজ গজে মানে ফাটে গেছে আর কি। ও তাই? মানে মানে খারাপ অবস্থা, ভালো না আর কি, আমার অনেক অবস্থা অনেক ডেঞ্জার আছে আর কি। এখন কথা হচ্ছে কি, মানে আমাকে মানে যে সকল মানে আমি ধরেন যে একটা কাজ ভালো মনে করেই করতেছি, কিন্তু কিছু আশেপাশে মানুষ আছে যারা আমার আত্মীয় স্বজন না, মানে যারা আত্মীয় না, কিন্তু তাদের কথা মানে তারা এমন এমন লজিক দেয়, মানে ওইগুলো আমার গেঁথে দেয়, মানে নেগেটিভ লজিক দেয়। তো আমি তো আসলে নেগেটিভ ভাবে মানে জটিল ভাবে কোনো কিছু চিন্তা করি না, কিন্তু মানে কেন যেন আমি পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে নিজেকে মানে থামাইতে পারতেছি না কি। তো এটাই আমার সমস্যা আর কি।
আর যে মানসিক রোগের কথা যে বললে, তোমার মানসিক রোগটার কি কোনো নির্ণয় হয়েছে যে কি রোগ? ডাক্তারের কাছে কখনো গেছো? না, আমি সাইকোলজিস্টের কাছে গেছিলাম ওই যে আলোকের দিকে, মিরপুর 10 নম্বরে, কিন্তু আমার আসলে মেডিসিন যখন আমি খাওয়া শুরু করছি। সাইকিয়াট্রিস্টের কাছে গেছো, সাইকোলজিস্ট না, সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট। আমি খাওয়া যখন শুরু করছি, আমার একদিন যে খাইছি আমি, মানে আমার মানে মানে আমি বেদিস হয়ে গেছি, মানে আমার সুইসাইড করার চিন্তা আসছিল হঠাৎ করে। তো আমি আসলে ওষুধ নিতে পারি না, মানে আমি ওষুধ খেলে আমার ইয়ে হয়ে যায়, মানে আমি আরো বেশি বাড়ে যায়, সাইড এফেক্ট হয় খুব বেশি। হ্যাঁ, আমি আসলে আমার অ্যালার্জি অনেক বেশি। আমি এই যে স্কিন ডাক্তারের কাছে গেছি, আমার অ্যালার্জি বেশি। এখন আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। এখন আপনারা একটা যদি সমাধান দেন, তাহলে ওই সময় আমি কোনো মানে ওই সমাধানটাকে আমি আদর্শ মনে করেই, মানে আমি তোমার কি মানসিক অসুস্থতার কোনো নাম দিয়েছেন যে ডাক্তারের কাছে গিয়েছিলে? কোনো কি রোগ নির্ণয় করা হয়েছিল, যেটাকে আমরা ইংরেজিতে ডায়াগনোসিস বলি? উনি নাম জানেন, উনি বলছেন যে তোমার এটা ওভারথিং, মানে এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এই যে এরকম মানে মানে এরকম তর্ক করে, আবার প্রশ্ন শেষ হয়ে গেলে, যেরকম আমি ইউনিভার্সিটিতে যখন গেছিলাম, ওইখানে একজন টিচার আমাকে জিজ্ঞেস করছে যে কেন ফ্যান সাসপেন্স বলছি, গরম লাগছে, কেন গরম লাগে, মানে অনেক প্রশ্ন করে। আবার ধরেন যে আমি একটু দূরে কোথাও একবার একটা জায়গায় গেছিলাম যে ছবির জন্য, তখন ওই যে লোকটার কাছে গেছি, ওই লোকটা ওভার থিঙ্কার খুব। আমি তো বুঝতে পারি নাই, আমি তো জাস্ট সরল মনে মানে এই চিন্তা করে গেছি যে লোকটা ছবির কাজ করে, এই কারণে তো ছবির জন্য তার কাছে যাওয়া যায়। কিন্তু সে আবার জিজ্ঞেস করলো যে আপনার বাসার পাশেই তো ছবির দোকান আছে, এখানে কেন আছে, মানে অনেক প্যাটাই প্রশ্ন করছে। এগুলো আমি নিতে পারি না, এখন আমি কি করবো, এটাই আমার সমস্যা। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার আম্মু আছে, আব্বু তো এই গ্রামের বাড়িতে। আব্বু গ্রামের বাড়িতে, তোমরা শহরে থাকো? জি। আর ভাই বোন? না, আমি পরিবারের একমাত্র সন্তান। তুমি আর মা শহরে আছো? আমার আব্বু তো ওই যে আমার আব্বু থাকে, মানে কয়েকদিন ধরে নাই আর কি। মানে বাবা কি গ্রামেই বেশি থাকেন না শহরে থাকেন বেশি? না, আমার আব্বু শহরেই বেশি থাকেন, এখন গ্রামে মাঝে মাঝে যান। আচ্ছা আচ্ছা, তো এখন নেই, কিন্তু তুমি আর তোমার বাবা মা এই তিনজন থাকো তোমরা, তাই তো? জি জি জি। আর আমি মানে আমি আসলে মানে মানে আমি আসলে মানে আমার সহপাঠীদের সাথে খুব বেশি মিশি না, মানে এটা আমার একটা নেচার। মানে আমার কাছে মনে হয় যে মানে পড়াশোনার বাইরে খুব একটা মিশার দরকার নেই। কিন্তু আমার মানে মূল সমস্যা হচ্ছে কি, যে বললাম না যে কিছু যুক্তি দিচ্ছে, মানে ওই কুযুক্তি গুলা বা খুব পেঁচানো কথাগুলোই আমার মানে গায়ে ধরে যায়। মানে এখন আমি কি করবো, এটাই আমার সমস্যা। তুমি এখন কি করছো? তোমার পড়াশোনা কি শেষ? না, আমার পড়াশোনা শেষ না। আমার আসলে ওই আমার আসলে পড়াশোনা এই যে চলমান, আমি আসলে বিয়ে করছি আর কি। বিয়ে পড়ছো? জি, মানে আসলে যে নিতে পারছি না তো, মানে গ্রাজুয়েশন করছো আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, আমি আসলে ইংরেজির উপর বিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে পারি না, এই যে মেন্টাল প্রবলেম হচ্ছে যে অনেক। আচ্ছা আচ্ছা, তুমি ইন্টারমিডিয়েট ঠিকমতো পাস করেছো? হ্যাঁ, ইন্টারমিডিয়েটটা করেছো ঠিকমতো? হ্যাঁ, এইচএসসিটা করেছিলে? ইন্টারমিডিয়েট যে 3.50 পাইছি, যে ওই সময় দুশ্চিন্তা ছিলাম। তখন কি একটু ভালো ছিলে? ওই সময় মানে এখনকার সময় থেকে অনেকটা ভালো ছিলাম, মানে ওই সময় দুশ্চিন্তা ছিলাম, মানে একটু মানে ধরেন যে ধর্ম টর্ম একটু দুশ্চিন্তা হইতো। কিন্তু এখন ধরেন যে প্রত্যেকটা কাজ নিয়ে, মানে ধরেন যে আমি কোথাও ওই আমি ঘরের পাশে দোকানে কেন যাচ্ছি না, এগুলো নিয়ে মানে আজে বাজে মানে মানে যেগুলো অপ্রয়োজনীয় চিন্তা, ওইগুলো আসছে। কারণটা হচ্ছে যে ওই ফোর্থ স্টুডিও লোকের কাছে গেছি, তো উনি একটু প্যাচে প্যাচে প্রশ্ন করছে আর কি। তুমি কি, তোমার এটা কি ওভার থিঙ্কিং বলা যেতে পারে? ওভার থিঙ্কিং করছো? মানে এটা তো আমার প্রয়োজন নাই, মানে না না না, প্রয়োজন আমরা তো ভেবে করি না, সেটা বুঝে করি না, কিন্তু তুমি একটু ওভার থিঙ্ক করো কিনা সেটাই বলছো তুমি। হ্যাঁ, মানে এই যে এই সকল কথাগুলো নিয়ে যখন আমি চিন্তা করি না, আমার মাথা অনেক ধরে যায়। আর আমার এই যে এটার কারণে আমার স্কিন সমস্যা হয়েছে। এটার জন্য স্কিনের সমস্যা হচ্ছে? হ্যাঁ, মানে আমার স্কুল লাইফে এটা ছিল না আর কি আমার। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এটা নিয়েও এখন তুমি কষ্ট পাচ্ছো। একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করি, কেমন? আমরা সমাধান তো সরাসরি দেই না, কিন্তু তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো রাজুর কোনো প্রশ্ন আছে?
ওকে, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি আমাদের লাইনে থাকার জন্য। এবং আপনি যে কথাগুলো বলেছেন আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আপনি অনেক দুশ্চিন্তা করেন এবং 2 থেকে 3 বছর ধরে হচ্ছে। কথার মাঝে একটা বলেছিলেন যে ধর্ম নিয়ে চিন্তা করি। আমি একটু এই জায়গাটাতে একটু জানতে চাইবো যে আপনার চিন্তাগুলো কি অনেক বেশি থাকে, সব কিছুতে নিয়ে চিন্তা থাকে, নাকি হয়তোবা ধর্ম নিয়ে হয়তো কিছু চিন্তা হয়? না, আমি একটু বলি যে আসলে আমি মানে 2020 সাল থেকেই মানে মানে 20 সাল আমার ব্যাপারটা হচ্ছে কি যে আমি ওয়াজ বেশি শুনতাম আর কি। তো ওয়াজ শুনতে শুনতে ওইখানে অনেক হুজুরাতে এক একজন এক এক রকম কথা বলে, তো মানে কেউ বলে ওইটা হারাম সেটা হারাম, তো এগুলো আমার কাছে লাগতো আর কি, মানে ভাল লাগতো না আর কি, মানে এত কিছু হারাম করে দেয়। তারপরে যখন আমি এগুলো নিয়ে মানে পাশ কাটাই গেলাম, মানে ধর্ম নিয়ে চিন্তা করি নাই, মানে এটা হারাম বা হালাল এটা নিয়ে এত চিন্তা করি নাই। তারপর আমি যখন নিজের কাছে মনোযোগ দিচ্ছি, তখন ধরেন যে এই যে আশেপাশে ইউনিভার্সিটির যারা মানে সহপাঠী যারা আসলে ধর্মের ব্যাপারে এই মানে মানে ধর্মের ব্যাপারে যারা পড়াশোনা করে না আর কি, মানে তারাও যখন একদম খুব মানে পেঁচানো পেঁচানো কথা বলতো, এটা কেন করছো বা এটাই কেন করো নাই, মানে একটু থামাচ্ছি আপনাকে। আচ্ছা, আমাদের বিরতির সময় হয়ে যাবে, আরেকটা প্রশ্ন আছে, একটু শোনো। আচ্ছা, মানে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম একটু নির্দিষ্ট করে, আপনি বলেছেন যে আপনার ধর্ম সম্পর্কিত কিছু হিস্ট্রি আছে, অনেক হিস্ট্রি থাকতে পারে। আর ম্যাডাম একটা প্রশ্ন করেছিল, যদি সেটাও আমরা জানতে পারি তাহলে সহজ হবে, যে আপনি যখন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান তিনি আপনার এই সমস্যার সম্বলিত কোনো একটা নাম দিয়েছে কিনা, এবং সেটা কি ওসিডি বা এই রকম কিছু কিনা? হ্যাঁ, এটা ওসিডি বলছে তো। ওকে ওকে, সো যদি ওসিডি বলে এবং সেখান থেকে আপনি বললেন যে একদিন আপনি ওষুধ খেয়েছেন, এরপর বেশ কিছু সমস্যা হয়, এরপর আর ওষুধ বন্ধ করে দেন এবং ওই সাইকিয়াট্রিস্টের কাছে আর যাওয়া হয়নি, তাই তো? না, আমি মানে আমার ওই যেদিন আমি খেয়েছিলাম, মানে খাওয়ার ফলে আমার প্রচন্ড বুক ধরপক ধরপক করে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে নিজের চুল ছিঁড়ে ফেলি বা নিজেকে মানে জবাই করে দিয়ে এরকম চিন্তা আসছিল হঠাৎ করে। ওকে, আচ্ছা, আপনি বলছিলেন আপনার ওই ওষুধগুলো খাওয়ার পরে সুইসাইডাল আইডিয়েশন হয়েছিল। ওষুধগুলো খাওয়ার আগে কখনো এরকম চিন্তা হয়েছে বা কখনো এরকম কোনো পদক্ষেপ নিয়েছিলেন? আসলে যে এই 2022 সালে রমজান মাসে আমাকে একজন ওই যে হুজুর পথভ্রষ্ট বলছিল, তো এটার জন্য আমি আসলে নিজেকে মাথার উপরে দেয়ালের উপরে অনেকবার বাড়ি মারছিলাম। তো সব আমার দেয়ালের বাড়ির শব্দ আমার আব্বু শুনছে, তো তখন আমার আব্বু যে দরজা নক করছে, দরজাটা আমি লাগাই দিছিলাম তো ওই সময়, দরজা আমার আব্বু এই নক করছে, আমি খুলছি, তখন আমরা দেখছি যে কপালে অনেক মানে কালো হয়ে গেছে, তো রক্ত জমান লাগছে। তো মানে ওই সময় হয়েছিল, কিন্তু কিন্তু ওটা একবার করছিলাম, কিন্তু তারপরে আর করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই মুহূর্তে এমন কিছু কি আছে যেটা করলে একটু আপনার ভালো লাগে, একটু আরাম লাগে, এত বেশি বুক ধরফর হয় না, মাথায় এত বেশি চিন্তা আসে না, এত বেশি কনফিউশন কাজ করে না? আমি যখন মানে কি মানে এই সকল মানে মানে এই সকল মানে মানে যে কাজটা আমি করতেছি, এই কাজের বিরুদ্ধে যে সকল লজিক গুলো আছে, মানে যে লজিকের ফলে এই কাজটা ভুল হতে পারে, মানে ভুল হয়ে যায় বা ভুল প্রমাণ করা যায়, ওই সকল লজিক নিয়ে চিন্তা না করলে বা আমি যদি কোনো কিছু নিয়ে না মানে চিন্তা না মানে মানে যে কাজটা আমি করতেছি সে কাজের বিরুদ্ধে যে লজিক গুলো আছে, মানে যে লজিকের মানে দিয়ে মানে আমার কাজটা ভুল প্রমাণ করা যায়, ওই লজিক গুলো নিয়ে যদি আমি চিন্তা না করে মানে কার্টুন ছবি নিয়ে চিন্তা করি বা কোন একটা দেশের নাম, ধরেন যে ইরান দেশের নাম চিন্তা করি বা কোন প্রেসিডেন্টের নাম চিন্তা করি বা কারোর নাম চিন্তা করি, তাহলে আর দুশ্চিন্তা ওইভাবে মানে মানে তাহলে ভালো লাগে, মানে এগুলো নিয়ে চিন্তা করলে সমস্যা হয় আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, অনেক কষ্ট পাচ্ছ তুমি। ঘুম হয় তোমার ঠিক মতো? ঘুম আসলে ওই যে আমি তো মানে এখন তো মানে বিয়ে করতেছি, তো আমার তো অনেক সময়, তো আমার আসলে ঘুম মানে আমি 10-12 ঘন্টা ঘুম যাই আসলে। আচ্ছা, কোনো ব্যায়াম করো? না, আমি ব্যায়াম করি না। আচ্ছা, করা কি সম্ভব? হ্যাঁ,
ব্যায়াম করা সম্ভব? একটু শরীরটাকে আপনারা যদি বলেন সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা করব। আমাদের বোধহয় বিরতির সময় হয়ে যাচ্ছে, সো আর কিছু অ্যাড করবে নাকি আমরা বিরতিতে যাব? তো তোমার আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। ওকে, তোমার মা কি কাছে আছেন? এখন এই যে ঘুমাচ্ছে তো। ঘুমিয়ে গেছেন, আচ্ছা। একটা প্রশ্ন আছে। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার মায়ের সাথে থাকেন, আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে যে আপনাকে হেল্প করতে পারে? বা আপু যেটা আপনাকে জিজ্ঞেস করলো যে ভালো লাগার জায়গাগুলো কি, কিভাবে ভালো আপনি থাকতে পারেন? ও হ্যাঁ, যে আমি যে যখন ইসলামিক কোনো গজল শুনি বা ধরেন যে মানে অনেক কিছু কালচার থাকে না, যেরকম সুন্দর সুন্দর কালচার, মধ্য এশিয়ার কালচার গুলো আমি যখন দেখি, তারপরে যে আমি যে যখন ক্যালিগ্রাফি ছবিগুলো দেখি বা আমি যখন যে বিভিন্ন রঙের নাম চিন্তা করি, তখন আমার অনেক ভালো লাগে। মানে ক্যালিগ্রাফি, আবার কার্টুন ছবি যখন দেখি, ওগি টগি এগুলো দেখি, মানে ওগি দেখি, ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমরা বিরতি থেকে ঘুরে এসে তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তোমার বিরতির আগে করতে পারলাম না। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই সিনেমা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনেমা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যখন শুরু করেছিলাম, আমাদের যে বিষয় ছিল সেটা হচ্ছে সাইকোথেরাপিস্টদের সাথে যে আমাদের সম্পর্ক হয়, ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়, সেখানে বিশ্বাস এবং নিরাপত্তা, এই দুটো জায়গা আমরা কিভাবে তৈরি করব এবং দুটো জায়গা এত গুরুত্ব বহন করে কেন। তো সেটা নিয়ে আমাদের একটুখানি আলোচনা শুরু করেছিলাম। একজন দর্শক বন্ধু আমাদেরকে ফোন করেছিল, খুব বেশি বড় না, ওর বয়স 24, ও খুব কষ্ট পাচ্ছে, অনেক রকম ওর সিমটম হচ্ছে, ওষুধও খেয়েছে, কিন্তু ওষুধ খেয়ে আবার সাইড এফেক্ট নিয়ে খুব মানে আর ভীষণ সাফার করেছে এবং সেখান থেকে আরও হতাশা তৈরি হয়েছে। আমরা ওর ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আমাদের অতিথিরা আলোচনা করবেন। আর যে তুমি ফোন করেছিলে দর্শক, তুমি আশা করছি আমাদের সাথে আছো, তুমি আলোচনা শোনো, কেমন? তো আমি রাজুকে দিয়ে শুরু করি। ওকে, থ্যাংক ইউ। যিনি আমাদের লাইনে ছিল, যে কথাগুলো শেয়ার করলো, তার আমার অবজারভেশনে দেখলাম তার টোন, সে যেভাবে কথা বলেছিল এবং খুব দ্রুত যাচ্ছিল, এবং তার ভিতরে একটা অ্যাংশাসনেস আমি দেখেছি। এবং সেই জায়গা থেকে সে যেটা বললো যে অল্প একবার ট্রিটমেন্ট নিয়েছে আলোক বা কোনো একটা জায়গা থেকে। সো এবং আমি যখন প্রশ্নটা করি যে আপনি কি ওসিডিতে ডায়াগনোসিস হয়েছেন কি না, আমার কাছে এটা মনে হয়েছিল যে সে যেহেতু ওভার থিঙ্কিংয়ের কথাটা বেশ কয়েকবার বলল, এবং 2 থেকে 3 বছর ধরে সে এই চিন্তার ভিতরে আছে, এবং বর্তমান সময় সে খুব অ্যাংজাইটিতে আছে, সেটা আমি তার টোনেই আমি যতটুকু বুঝতে পারলাম। এবং সে একটা মেসেজ দিয়েছে যে আমার সারাউন্ডিংয়ের যারা থাকে তারা অনেকটাই ক্রিটিক্যাল। সো এটা দিয়ে আমি আমরা বুঝতে পারি যে তার সোশ্যাল হেলথের জায়গাটা, আশেপাশের মানুষ সম্পর্কে তার কি ধারণা, সে কিভাবে দেখে। সো এটা একটা জায়গা থাকতে পারে যদি সে প্রপার একটা ডায়াগনোসিস পায়, কারণ সে ওসিডির কথা বলল, ওসিডির আবার বিভিন্ন ধরন আছে, এবং সেই জায়গায় ধর্ম সংক্রান্ত সে কিছু কথা বলতে চাচ্ছিল, কিন্তু স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না যে তার রিলিজিয়াস যে ওসিডি একটা টাইপ আছে সেটা আছে কিনা। আবার অনেক সময় রিলিজিয়াস এই ওসিডির এই টাইপটা যদি থাকে, আবার দেখা যায় আরও বেশ কিছু টাইপ অনেকের ভিতরে থাকে। যেহেতু আমি ওসিডি নিয়ে মোটামুটি অনেক বছর ধরে কাজ করছি, সেখান থেকে দেখেছি। তো প্রথমত একটা ডায়াগনোসিস করা এবং পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যানটা করা সবথেকে ইম্পর্টেন্ট হতে পারে যদি সে এখনও তার ভিতরে ওসিডির সিমটমগুলো থাকে। এবং ম্যাডাম আরেকটা জিনিস আমি দেখলাম, সে বলল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার ভালো থাকার জায়গা কোনটা, সে কিন্তু কিছু প্রোগ্রামের কথা বলল। এবং সেই জায়গাটা হয় কি যে ওসিডি যখন থাকে এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং সেই জায়গাতে দেখা যায় যে এমন কিছু যদি করে যেটা আমার নিউরনের প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, বা আমি নিউরনটাকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলছো? হ্যাঁ, এটা না, ইটস নট নিউরোলজিক্যাল, ইটস সাইকোলজিক্যাল। মানে নিউরোলজিক্যাল বললে কিন্তু নিউরোলজিস্টদের কাছে চলে যাবে ওরা, বুঝেছো? আচ্ছা, মানে উই হ্যাভ টু মানে ডিসাইড, মানে যে সাইকিয়াট্রিস্ট কাদেরকে দেখবেন এবং নিউরোলজিস্ট কাদেরকে দেখবেন, এখানে কিন্তু একটা
ফাইন লাইন করাটা খুব জরুরি। তুমি Exactly. যখন নিউরোলজিক্যাল বলছো, ইটস এ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ, এখানে ম্যাডাম আরো একটা জিনিস যেটা হলো অনেক সময় কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার গুলো সেটা আলাদা, হ্যাঁ। নিউরো ডেভেলপমেন্টালটা আলাদা। আলাদা। বা নিউরোলজিক্যালটা আলাদা, নিউরো ডেভেলপমেন্টাল আলাদা, সাইকিয়াট্রিক আলাদা। রাজু কি বলতে চাইছো নিউরো ডাইভার্জেন্ট গ্রুপের? না, ওসিডি সেটা কিন্তু না। নিউরো ডাইভার্জেন্ট নিউরো ডাইভার্জেন্ট যাই না, না, আমি জাস্ট নিউরোলজিক্যাল কিছু ইস্যু থাকে এখানে ওসিডি থাকলে যেটা হয় আর কি। সেটা তো ব্রেনের কিছু ইস্যু ব্রেনের হবে, কিছু কিন্তু activity, হ্যাঁ। নিউরোলজি বললেই হয় কি আমাদের নিউরোলজিস্টের কাছে অনেক মানুষ চলে যায়। Exactly. হ্যাঁ, যেতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা অনেক সময় অসুবিধা হয় আর কি। এক্স্যাক্টলি ম্যাডাম, ওইটাই যে নিউরোলজিক্যাল সেটা হলো একদম ব্রেন কেমিস্ট্রি, ব্রেনের রিলেটেড, কিন্তু এখানে যেহেতু বিহেভিয়ার একটা বিষয় আছে সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট এবং বিহেভিয়ারও আছে, ব্রেনের কেমিস্ট্রিরও chemistry-ও কিছু আছে। ব্যাপার আছে, হ্যাঁ। যেটা সেরিটোনিন, ডোপামিন এগুলো কমে যায় এবং আমাদের অক্সিটোসিন এগুলো কমে যায়, কর্টিসলটা বেড়ে যায়। যেই হরমোনগুলো আমাদের ভালো রাখে ওগুলো কমে যায়, যেগুলো আমাদেরকে অসুবিধা করে ওগুলো বেড়ে যায়। তখন ডাক্তাররা ওষুধ দিয়ে ওই কেমিক্যালগুলোকে ব্যালেন্সে নিয়ে right. আসতে হেল্প করেন। কিন্তু তো ওষুধটা একবার মাত্র খেয়ে আর খায়নি, যেহেতু সাইড এফেক্ট হয়েছে আর কি। হ্যাঁ, তোমাকে থামিয়ে দিয়েছি, সরি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম বিষয়টা ক্লারিফাই করার জন্য। তো যেটা হলো যে একদিনে কিন্তু এটা ট্রিটমেন্ট হয় না, এবং যেটা হয় অনেক সময় দেখা যায় যে এটা ওষুধটা শরীরে অ্যাডজাস্ট হতেও অনেক সময় সাইকিয়াট্রিস্টটা লিখে দেয় যে 2 থেকে 3 সপ্তাহ আপনি খাবেন, যদি খুব বেশি সমস্যা হয় আবার ফিরে আসবেন আমার কাছে, আবার কনসালটেন্সি নেবেন। তো তার অবস্থা যেরকম আছে, সে অনেক বেশি অ্যাংজাইটিতে আছে, সেটা তার কথাই কনফার্ম। সে যেটা বলেছিল যে যদি আপনারা কিছু বলেন, মানে সে এখান থেকে কিছু চাচ্ছে, এবং আপনি যেটা বললেন যে এমন কিছু করে কিনা এক্সারসাইজ যেটা হয়তো তাকে হেল্প করবে, তো সেই ক্ষেত্রে ওসিডির ক্ষেত্রে কিছু সেলফ হেল্প টেকনিক আছে যেই জিনিসগুলো সে খুব সহজেই করতে পারে। কীরকম, হয়তো একটা ডায়েরি মেনটেন করতে পারে। মূলত যদি ওসিডি থাকে সেক্ষেত্রে চিন্তা, অনুভূতি, আচরণের জায়গাটায় মূলত বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। সো খুবই সিম্পল, যেটা সে নিজে করতে পারবে, কোন সিচুয়েশনে কোন চিন্তাটা আসলো, চিন্তাটা লিখলো, এবং তার অনুভূতিটা কি সেটা লিখলো, তার বিহেভিয়ার বা আচরণটা কি সেটা সে লিখতে পারে, এবং অল্টারনেটিভ রেসপন্সটা কি হতে পারতো বা সে কি করতে পারতো। সাধারণ এই 5টা বিষয় তার হয়তোবা একটা সেলফ হেল্প টেকনিকের যে বিষয়টা আমরা অনেক সময় বলি যে ওসিডি থাকলে তার সিবিটি টেকনিক বা অন্য অন্য টেকনিক ব্যবহার করে, এটা একটা টেকনিক তার জন্য কাজ করবে, যেটা চিন্তার জায়গায় কাজ করবে। আর যে জিনিসটা তার অনুভূতির জায়গাটা, সেটা হলো অনেক সময় মাইন্ডফুলনেস। চিন্তা বলতে তুমি দুশ্চিন্তা মেন করছো না, চিন্তা বলতে তুমি থটস মেন করছো। থটসগুলো এবং সে তার যে দুশ্চিন্তার কথা সে শেয়ার করলো আর কি। সো এটা ওই কগনিশন লেভেলের যে কাজটা সেটা করবে। আরেকটা বিষয় হলো তার অ্যাংজাইটিটাকে কমানোর জন্য আমরা অনেক সময় মাইন্ডফুলনেস কিছু এক্সারসাইজ তাকে বাসাতে করতে বলি, সেগুলো সে করতে পারে। একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন করতে পারে, যেটা তাকে হেল্প করবে তার জায়গা থেকে। এবং সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা, যেটা আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকের ভিতরে আছে যে নিরাপত্তাবোধ এবং বিশ্বাসযোগ্যতা। এবং অনেক সময় কিন্তু যাদের এই ওসিডির সিমটমগুলো থাকে তারা নিরাপত্তাহীনতায় ভোগে, অনেক সময় তাদের বিশ্বাস করার মতো জায়গাটা থাকে না, বিভিন্ন রকমের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব তাদের ভিতরে কাজ করে। সো এটা একটা ওয়ে হতে পারে যদি কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে তার মনের অভিব্যক্তিগুলো শেয়ার করতে পারে। কেননা সে তার মায়ের সাথে থাকে এবং সে এখনও ভাবছে যে বিয়ে পড়াশোনা করবে, এবং সেই জায়গাটা আসলে কিভাবে সে আর একটু ভালো করতে পারে, ভালো করা যায়, একটা স্ট্রাকচার তৈরি করা, বা তার সাথে থাকা, তার অতীতে যদি এমন কিছু বিষয় থাকে যেটা তার বারবার এই ধরনের চিন্তা তাকে করতে বাধ্য হচ্ছে, সেই জায়গাটাতে সে হয়তোবা একটা খুব ভালো সাপোর্ট পাবে। যদিও সেটা আমি একবারে বলছি না, কারণ আপনিও এই বিষয়টা বলেন যে সে যাবে কোথায়, কার কাছে যাবে। আর যেহেতু স্টুডেন্ট অবস্থায় সেক্ষেত্রে খুঁজে নেবে, মানে ও তো ঢাকা ইউনিভার্সিটিতেও যেতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টো সেন্টার আছে, ওখানেও যেতে পারে। এক্স্যাক্টলি। এবং এটা কিন্তু ম্যাডাম ঢাকা মেডিকেল কলেজ অথবা এনআইএম এর যেগুলো আছে এখানে কিন্তু মানে এই যে ট্রিটমেন্টটা অনেকটা কিন্তু ভালো এখানে হয়, যারা আমাদের ইন্টার্নি যারা আছে জুনিয়ররা ওরা করে, সেই ক্ষেত্রে সাইকোথেরাপিটাও কিন্তু এনআইএমএস থেকে পায় এবং অনেকে হেল্প পাচ্ছে। আমি আমার ইসে দেখি ওরা আলাদা আলাদাভাবে
এই বিষয়গুলো দেখে। সো এটা আপনি করতে পারেন। আর যেই বিষয়টা হলো সেলফ হেল্প টেকনিক, নিজেকে একটু হেল্প করার জায়গাটা তৈরি করাটাই সব থেকে এই মুহূর্তে বুদ্ধিমানের একটা তার কাজ হবে বলে আমার মনে হয় এই সময়টাতে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে প্রশ্নটি করেছেন এবং আসলে অনেকগুলো আলোচনা চলে এসছে। এটার সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভীষণ রকম একটা কনফিউশন কাজ করছে সারাক্ষণ, সারাক্ষণ একটা ডিলেমা কাজ করছে যে আমি কি এটা, হ্যাঁ একটা দ্বন্দ্ব, যে আমি যেটা করেছি এটা আসলে আরেকজন যখন বলছে তখনই মনে হচ্ছে যে আমি ওটা ঠিক করিনি, তখন হয়তো ওখান থেকে এক ধরনের গিল্ট ফিলিং হতে পারে বা এক ধরনের একটা হতাশা তৈরি হতে পারে। অনেক অনেক অনুভূতি আসলে আপনার মধ্যে তৈরি হচ্ছে এবং বোঝাই যাচ্ছে থটসের অনেক প্রেশার আপনার মধ্যে হচ্ছে। তো আমি ঠিক জানি না আপনার শৈশবে কোনো রকম ট্রমা বা শৈশবে কোনো আঘাত আপনি পেয়েছিলেন কিনা, বা কোন অবস্থার পরবর্তী থেকে আপনার চিন্তার ধরনটা এভাবে বদলে গেল, বা এভাবে করে একটা কোনটা বলেছিল একটা ঘটনার কথা বললো তো। আচ্ছা, সম্ভবত মিস করে গেছি। একটা শৈশবের একটা আচ্ছা ঘটনার কথা সম্ভবত এই মুহূর্তে রিকল করতে পারছি না। শৈশবে কোনো কিছু থাকতে পারে কিনা সেই জায়গাটাও হয়তো এটার আপনার এই আজকের যে চিন্তার ধরন এবং আচরণের ধরন এটার মধ্যে হয়তো একটা প্রভাব ফেলতে পারে। তোমার প্রশ্ন থেকে একটা উত্তর দিয়েছিল, তুমি কি প্রশ্ন করেছিলে? আচ্ছা, আমি যেটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি এমন কিছু করেন কিনা যেটা আপনার ভালো লাগে এবং সুইসাইড করতে চেয়েছিল, কিছু একটা হয়তো তখন হয়েছিল যেটা হয়তো আপনি সহ্য করতে পারেননি, ঘটনা হয়েছিল, এরকম কোনো ঘটনা হয়েছিল। এবং আরো একটা যেটা এই প্রশ্নটা করার পরে মনে হয়েছে, বা আপনি একটা ইনফরমেশন শেয়ার করেছিলেন যে ডক্টর একটা ওষুধ দিয়েছে, ওই ওষুধটা খাওয়ার পরে আপনার খুব অস্থিরতা লাগছিল, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল, কোথাও একটা মনে হচ্ছে ওইটাও আবার একটা ভয় তৈরি করেছে। তো ওই ভয়টা থেকে না আর সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হয়নি। তো আসলে আমাদেরকে না একজনের সাথে হয়তো আমাদের সম্পর্কটা গড়ে ওঠেনি, একজনকে হয়তো আমরা ট্রাস্টটা করতে পারিনি। আবার যদি একটু ট্রাস্ট করে কাউকে খুঁজে নেওয়া যায়, আবার যদি একটু যাওয়া যায় তার কাছে, একটু যে ভেতরে যন্ত্রণাগুলো হচ্ছে, ভেতরে কি কষ্টগুলো হচ্ছে সেগুলো যদি তাকে শেয়ার করা যায়, সাইকিয়াট্রিস্ট নতুন আরেকজনের কাছেও যাওয়া যেতে পারে, অথবা পুরনো মানুষটার কাছে আবার যাওয়া যেতে পারে, বলা যেতে পারে যে আপনি যে ওষুধগুলো দিয়েছেন এটা তো আমার এই ধরনের একটা সাইড এফেক্টস হচ্ছে, সো আমি আসলে একটু ভালো থাকতে চাই, কি করে আসলে কমবে সম্পর্ক, আসলে বদলে অন্য কোনো ওষুধ, এটা বদলে অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা, অর্থাৎ কোনো একটা সম্পর্কের মধ্যে ওনাকে একটু ট্রাস্ট করতে হবে, এটা সাইকিয়াট্রিস্টকেও করতে হবে। এবং যেটা হচ্ছে একজনের সাথে যদি আমাদের সম্পর্কটা তৈরি না হয় তাহলে আমরা নতুন আরেকজন সাইকিয়াট্রিস্টকে খুঁজে নিতে পারি, এবং পাশাপাশি অবশ্যই একজন প্রফেশনালের সাহায্যটা নেওয়া প্রয়োজন। কারণ অনেক সময় না অনেক কিছু মানে মনে হয় আমি করতে পারবো, কিন্তু নিজেকে অনেক সময় নিজেকে হেল্প করা যায় না। তখন আরেকটা মানুষ যখন সামনে থাকে, আরেকটা মানুষের সামনে যখন আপনি মন খুলে অনেক কথা বলবেন, আপনার হয়তো এলোমেলো চিন্তা, আপনার ভেতরকার যে কনফিউশন, আপনার ভেতরকার যে দ্বন্দ্ব, সেগুলো যখন আপনি অনেক খুলে বলতে পারবেন, অথবা আপনি বাসায় যদি সেগুলো লিখতে পারেন, সেগুলোও কিন্তু আপনাকে আস্তে আস্তে এই যে প্রেশারটা, সেই প্রেশারটা আপনাকে কমাতে সাহায্য করবে। এছাড়াও আমার কাছে মনে হচ্ছে আপনার সামাজিক যে জীবন, সেটাও মানে হয় না যে আমরা শুধু কিন্তু থেরাপি নিয়ে অনেক সময় ভালো থাকি না, আমাদের কিন্তু একটা সাপোর্ট সিস্টেম দরকার হয়, যেখানে একটা বন্ধু দরকার হয়, যেখানে একজন মানুষ দরকার হয় যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারি, বা যার সাথে একটা কিছু খেলতে পারি, বা যার সাথে একটা কিছু করতে পারি। সেই জায়গাগুলো কিভাবে একটু তৈরি করা যায় সেটাও একটু যদি দেখা যায়। এছাড়াও রাজু শেয়ার করছিল যে মাইন্ডফুলনেস এক্সারসাইজ, সারাক্ষণ যখন আসলে কেউ থটসের মধ্যে থাকে তখন এটা আসলে ভীষণ মানে কষ্টকর। আমাদের শরীরের মধ্যে তো অনেক ধরনের অনুভূতি হয়, তো এই অনুভূতিগুলো না আমাদের নার্ভাস সিস্টেমকে, আমাদের ব্রেনকে খুব অস্থির করে রাখে। তো নার্ভাস সিস্টেমটাকে একটু কাম করার জন্য আপনি যদি নার্ভাস সিস্টেম রেগুলেশন টেকনিক লিখে ইউটিউবে সার্চ দেন, আপনি ভেগাস নার্ভ এক্সারসাইজ লিখে যদি একটু সার্চ দেন, এখানে অনেক ধরনের বডিকে, শরীরকে শান্ত করা, শরীরটাকে একটু এক ধরনের একটা কামনেস এক্সপিরিয়েন্স করানো যায়। হ্যাঁ, আপনি এক্সারসাইজগুলো, হ্যাঁ ভেতরটাকে শান্ত করার কিছু প্র্যাকটিস আপনি ওখানে পেয়ে যাবেন। নার্ভাস সিস্টেম রেগুলেশন টেকনিক, ভেগাস নার্ভ টেকনিক, ভেগাস নার্ভ এক্সারসাইজ টেকনিক্স, এবং মাইন্ডফুলনেস যেটা রাজু বলেছে সেটাও কিন্তু আপনি নিজের সাথে আপনি ইউটিউবে দেখে দেখে আপনি নিজেকে করতে পারেন। এবং অবশ্যই আপনার একটা প্রফেশনালসের সাহায্য নেওয়া প্রয়োজন, যেখানে আপনি আসলে আপনাকে খুলে মেলে ধরতে পারবেন, তখন আপনি নিজেও কিন্তু আপনার সিদ্ধান্তগুলো নিতে পারবেন। আপনি তখন আর অন্য মানুষ যখন আপনাকে কনফ্রন্ট করবে, আপনার তখন কিন্তু কনফিডেন্টলি আপনি সেই জিনিসগুলো সামলাতে পারবেন। তার মানে আমরা যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে
সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলিং আমি সাইকোলজিস্ট। আসলে আমি কিন্তু ম্যাডাম ওসিডি টার্মটা বলতে চাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে জানি না। ওনার কিছু সিম্পটম শুনেছি, এটার সাথে আরো অনেক কিছুও থাকতে পারে। হ্যাঁ, ওকে, ওসিডিটা উনি কনফার্ম করেছেন। না, কনফার্ম করেছে, সাথে আরো কিছু থাকতে পারে। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমরা শুনছি সবাই। আমি আপনাকে অনেকদিন ধরে ট্রাই করছিলাম, বাট Okay. লাইনে পাচ্ছিলাম না। Sorry, আপনি আমরা- সৌভাগ্যবশত আমি পেয়েছি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আসলে আপনার কথা বলা, আপনার পরামর্শগুলো খুব মন দিয়ে শুনি, আমার খুব ভালো লাগে Thank আপনার you. কথাগুলো। যাই হোক, আমি আজকে যার ব্যাপারে কথা বলতে চাচ্ছি সে আমার খুব নিকট আত্মীয় একজন। আচ্ছা আমার ননদের বাচ্চার ব্যাপারে কথাটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আর কি। আচ্ছা। আসলে ম্যাডাম, আমার ননদের দুইটা ছেলে, একজন হচ্ছে 16 বছরের, আরেকজন হচ্ছে 14 বছরের। যাকে নিয়ে বলছি সে হচ্ছে 16 বছর। আচ্ছা। তো টিনেজ পার করছে। তো স্যাডলি হচ্ছে 3 বছর আগে ওদের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। আচ্ছা। এরপর থেকে আসলে আমরা বিষয়টা লক্ষ্য করি। এর আগে ওদের সাথে আমাদের খুব একটা আসা যাওয়া বা কথাবার্তা হতো না। আমরা এই জন্য ওর সম্পর্কে তেমন একটা জানতাম না। তো হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ওরা আমাদের কাছাকাছি থাকে। আমি চিটাগাং থেকে বলছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। তো কাছাকাছি থাকাতে দেখা যাচ্ছে বড় ছেলেটার কিছু অস্বাভাবিক আচার আচরণ আমরা লক্ষ্য করতে থাকি আর কি। আচ্ছা। তো যেমন মানে ওর একটা সমস্যা হচ্ছে কি, ও 8-9 বছর বয়স থেকেই ওর শ্বেত রোগটা হয় আর কি। আচ্ছা। তো শ্বেত রোগ ছিল। আর ওর বাবা বেঁচে থাকতে আমরা যেটুকু জানতাম, ও একটু লেখাপড়ায় অমনোযোগী, পড়ালেখা তেমন একটা ভালো ছিল না, মানে ভালো রেজাল্ট করতো না আর কি। স্কুল থেকে প্রায় কমপ্লেন আসতো, পড়ালেখা অমনোযোগী, এবং ওই শ্বেত রোগটা আস্তে আস্তে দিনকে দিন বেড়ে যায় আর কি। আচ্ছা। তো বেড়ে যাওয়াতে দিন দিন রোগটা বাড়তে থাকে এবং সে এটা নিয়ে খুব হীনমন্যতায় ভোগে। স্কুলে গেলে দেখা যায় বিভিন্ন দুষ্টু ছেলেদের পাল্লায় হ্যাঁ, পড়ে, হ্যাঁ। তো ওকে বিভিন্ন ট্রল করতো। ওর এটা খুব মানসিক ভাবে আঘাত করে। একদমই। তো ওর বাবা মারা যাওয়ার পরে ওদের যখন কোনো গার্ডিয়ান লেস হয়ে যায়, তো ওরা আবার ওদের চাচা জ্যাঠাদের সাথে থাকতো না আর কি। চাচা জ্যাঠাদের সাথে ওর বাবার একটু ঝামেলা ছিল, জায়গা জমি নিয়ে ওরা আলাদা ফ্ল্যাটে থাকতো। আচ্ছা। তো দেখা যায় ও হাজবেন্ড মারা যাওয়ার পরে আমরাই ধরতে গেলে বেসিক্যালি এখন ওর নানা এবং আমরাই ওদের গার্ডিয়ান। এখন ছেলেটাকে নিয়ে আসলে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করছি বড়টাকে নিয়ে। প্রথম প্রবলেমটা হচ্ছে ও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওর বাবা মারা যাওয়ার প্রায় 4-5 মাস পর থেকে। আচ্ছা। ও গত 2.5 বছর ধরে স্কুলে যায় না। ও বলে যে স্কুলের ছেলেগুলো খুব দুষ্ট, ওকে উল্টাপাল্টা কথা বলে, ওর গায়ে হাত তোলে, ধাক্কা দেয়, মানে খারাপ খারাপ ভাষা ইউজ করে আর কি। ও এটা মানসিক ভাবে খুব বিপর্যস্ত হয়ে যায়। ও স্কুলে নাকি ওদেরকে মারতেও যায়। এটা নিয়ে স্যার কমপ্লেইন করে আমার মানে শ্বশুরকে বলেছেন আর কি, যে ওকে অন্য কোথাও স্কুলে ভর্তি করতে। বাট ও আর পড়ালেখা করতে আগ্রহী না, ও পড়ালেখা ছেড়ে দিয়েছে। আচ্ছা। দেখা গেছে এখন বাসায় আছে। তো আমার ননদের যে প্রবলেমটা হচ্ছে, ও খুব চিল্লাচিল্লি করে বাসায়, মানে অযথা মোবাইল টিপাটিপি করে। এগুলা নিয়ে ওকে ডাক দিলে ও কারো কথা শোনে না, মায়ের গায়ে হাতও তুলতে চায়, মানে আঘাত করতে চায়, রাগারাগি করে। আবার যখন তখন সে বাইরে চলে যেতে চায়, ফাস্টফুড খেতে চায়। যখন তখন বলতে মিনস এমনও হলো তার ইচ্ছা হলো যে সে রাতের 9টা-10টা বাজে সে বাইরে যাবে, কোথাও ঘুরতে যাবে বা বাইরে খেতে যাবে, সে এটা করে। লেখাপড়া একেবারেই টোটালি বন্ধ, বাসায়ও কোনো পড়ালেখা করে না। আগে নামাজ পড়তো, সেটাও সে বন্ধ করে দিয়েছে। এখন সে নামাজও পড়ে না। অস্বাভাবিক কিছু কিছু কথা বলে, সে ইমাজিন করে কোন একটা জিনিস, সেটা নিয়ে সে একটা কথা বলে ফেললো। হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়া যায় সেটা? আঘাত করবে বা তার নানাকেও তার এখন সহ্য হয় না। সে নানা বাসায় গেলে বলে যে তুমি আসছো কেন? আমরা কেউ বেড়াতে গেলেও তার পছন্দ হয় না, মানে সে ভালো লাগে না। এমনকি সে কাজের লোক যদি আসে বাসায়, সে সেটাও পছন্দ করে না। মানে বাইরের কোনো লোকই তাদের বাসায় এন্ট্রি করতে পারে না, সেটা কাজের বুয়া হোক, দারোয়ান হোক, আমরা ফ্যামিলি পার্সন হোক, আত্মীয় স্বজন হোক, সে পছন্দ করে না। সে একলা একলা থাকতে পছন্দ করে এবং রাত জেগে মানে মোবাইল ইউজ করে আর কি। মোবাইল ছাড়া সে চলতেই পারে না। মোবাইল না দিলে খুব ক্রেজি হয়ে যায়, তার থেকে মোবাইল নেওয়া যায় না। আর মাঝে মধ্যে দেখা যায় ওই সে দা বটি এগুলা নিয়ে তার মাকে আক্রমণ করতে চায়, বলে। আর আক্রমণ এখনো করে না, তবে আমরা তো একটু মানসিক রোগীকে একটু ভয় পাই, হয়তো কোনো সময় এরকম করতে পারে। তা আমরা 2জন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম, কয়েকটা মেডিসিনও চলছে। তো ও
খুব ম্যাটারটা খুব খিটখিটে হয়ে যায়, আমরা একটু ভয় পেয়ে যাই আর কি। আসলে আমার ননদটা একলা থাকে তো, আবার যেই ছেলেটা আছে ছোট ভাইটা, ওকেও মাঝে মধ্যে ও রাগারাগি করে মারে। আচ্ছা আর আরেকটা ও 3টে ওষুধ নিচ্ছে, ট্রাইলেক্স 2। আচ্ছা, ওষুধের নাম বলার দরকার নেই, আমরা কেউ সাইকিয়াট্রিস্ট না এখানে। হ্যাঁ, তো আপাতত ট্রিটমেন্টে আছে ও। এখন আপনার পরামর্শ চাচ্ছি যে আমরা কি করতে পারি আসলে। মানে আমি একটু জানতে আগ্রহী হব যে ডায়াগনোসিসটা কি। সাইকিয়াট্রিস্ট তো ওষুধ দিয়েছেন, কিন্তু রোগের একটা নাম থাকে না? সাইকিয়াট্রিক অসুখও অনেক রকম থাকে, কোনো রোগের নাম কি বলেছেন? না, আমি আসলে ওর সাথে এত ডিটেইলস কথা না না, বলতে তুমি পারি না। প্রেসক্রিপশনটা কি দেখেছো? আমি বাচ্চাটাকে দেখেছি, বাট ননদের বাচ্চাকে না, ওর প্রেসক্রিপশন আমার হাতে নেই। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। আমাকে পাঠিয়ে দিলে কোনো লাভ হবে না, আমরা তো ফোনে এত প্রোগ্রামে কথা বলছি তো। আসলে এখন জানতে পারলে ভালো হতো যে ওর ডায়াগনোসিসটা কি ওর হয়েছে। সম্পর্কে বাসায় কোনো কিছু বললে ও রেগে যায়। আমি যে ওর মাকে এখন জিজ্ঞেস করে পাঠাতে বলবো, ওটা সম্ভব হবে না। না না, প্রেসক্রিপশনটা কার কাছে? নিশ্চয়ই ওর মার কাছে আছে। ওর নানার কাছেও থাকতে পারে অথবা ওর মার কাছেও থাকতে পারে। সেটা আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার আগে এখানে জানিয়ে দিলেও আমরা জানতে পারবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু মানে শেষ হওয়ার আগে জানতে পারলে ভালো হয়, তাহলে আমরা প্রোগ্রামের মাঝখানেই কিছু বলতে পারবো আর কি, কেমন? তাহলে কারণ একটু ডায়াগনোসিসটা জানা দরকার যে কি ডায়াগনোসিস হয়েছে অসুস্থতাটার। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ম্যাম। ও এখন 12? প্রশ্ন না, ও এখন 16। ও শি ইজ 16 নাও। হ্যাঁ, 16, হ্যাঁ। ওকে। তো তুমি একটু লাইনে থাকো, ও আমাদের অতিথিদের কিছু প্রশ্ন আছে, তোমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, ধারণা করো। ধন্যবাদ আপনাকে। আপনি কি এটা আমাকে জানাতে পারবেন ওর কোনো কথা বলায়, হাঁটা চলা এগুলো দেরি হয়েছিল কিনা? হ্যাঁ, ওর একটু কথা বলতে দেরি হয়েছে। যখন আমার বিয়ে হয় তখন ওর বয়স ছিল 1 বছর 3 মাস, বাট তখন সে হাঁটতে পারে না। আচ্ছা, কথা বলেছিল কবে? প্রথম অর্থপূর্ণ শব্দ বা দুটো শব্দ দিয়ে একটু বাক্য বলাটা একটু দেরিতে হয়েছে। ও আনুমানিক কবে? 4+ হবে, ভালো কথা বলতে পেরেছে, বাট আগে টুকটাক বলেছে আর কি। আপনি এটা কি জানেন যে ওর কখনো খিঁচুনি হয়েছিল কিনা? না না, এটা আমি জানি না। এটা জানেন না। আচ্ছা, এখন কি ওর সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি মেইনটেইন করতে পারে? না, ও কারোর সাথেই সম্পর্ক মেইনটেইন করতে পারে না। ও শুধু ওর ভাই ও মা নিয়ে থাকতে পছন্দ করে। ওকে। ও কি বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে? জি, একটা রুমে ও একলা থাকতে পছন্দ করে এবং সারা রাত জেগে থাকে। দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। ঠিক আছে। আচ্ছা, মোবাইলে কি দেখে ও? মোবাইলে তো আমরা তো জানি না। আমরা এটুকু জানি যে ও মোবাইলের প্রতি আসক্তি আছে। ও গেম খেলে বা কি দেখে আমি জানি না। ওর মাও জানে না? মাকে দেখতে দেয় না, ও রুমে দরজা আটকে থাকে। আচ্ছা, বেশিরভাগ সময় ওভাবেই থাকে। ওকে। আর আমাদের আরেকজন অতিথি প্রশ্ন করবে, রাজু প্রশ্ন করবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। এটা অবশ্যই মানে খুব ইম্পর্টেন্ট, একটা মানুষকে এই ধরনের মানসিক সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি একটু আমাকে বলবেন যে আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনি কি ফিল করেন? আমি আসলে ফিল করছি আমার ননদকে আমি খুব হেল্পলেস অবস্থায় দেখছি। যেহেতু ওর হাজবেন্ড মারা গিয়েছে 3 বছর, ও একটা বিধবা জীবন যাপন করছে এবং ওর শ্বশুর বাড়ির সাথে ওর সম্পর্কটা কন্টিনিউ নেই। ওর 2টা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ একজন মেন্টাল পেশেন্ট যদি ঘরে থাকে, আরেকটা বাচ্চা যে আছে সে যথেষ্ট ম্যারিটোরিয়াস, খুবই ইন্টেলিজেন্ট একটা বয়, কিন্তু তার পরিবেশটা সে পাচ্ছে না পড়ালেখার। সেও দেখা যাচ্ছে যে পড়ালেখা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। টিচার আসাটা সে পছন্দ করে না, মানে বাইরের কোনো লোক আসলে তার ভালো লাগে না। ওকে, মানে বড় ছেলেটার কথা বলছি। আচ্ছা, সো যদি প্রশ্ন করি আপনাকে যে আপনি আসলে কি চাচ্ছেন তার জন্য, যে সে কি করলে আপনার মনে হবে যে না আমি আমার এই বিষয়টা সম্পর্কে আপনার যেটা জানার দরকার, মানে আমাদের কাছে তো একটা প্রশ্ন আছে আপনার, তাই না? সেটা স্পেসিফিক ভাবে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি আসলে কি চাচ্ছিলেন। স্পেসিফিক আসলে চাচ্ছি আমার ননদকে একটু রিলিফ দেওয়ার জন্য। সে যাতে মেন্টালি এই বাচ্চাটাকে নিয়ে ভবিষ্যতে যখন ওর বাবা মারা যাবে, মানে আমার শ্বশুর যখন মারা যাবে, সে তো আরো হেল্পলেস হয়ে যাবে। আচ্ছা আপা, আমার একটা প্রশ্ন ছিল, আপনার ননদের বয়সটা কত? 47+। উনি কি কোনো কাজ করছেন? না না, উনি আচ্ছা, উনি কি মানে আপনার জানা আছে কিনা সন্তানের সাথে কি খুবই মানে হাতাহাতি বা মারামারি এরকম কোনো সম্পর্ক হয়? এরকম হচ্ছে? এটা কি খুব রেগুলার হচ্ছে?
রেগুলার না, মানে ও খুব রেগে যায়, মানে অ্যাগ্রেসিভ আচরণ করে আর কি। কোনো কিছু বাধা দেয়া বা তাকে কোনো কিছু না বলা, কোনো কিছু যদি তাকে বলে যে তুমি এটা করবে না, সে খুব ক্ষিপ্ত হয়ে যায়। বা সে এখন বাইরে যেতে চাচ্ছে, তাকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তুমি এখন যেও না, সে সেটা বুঝবে না, খুব অ্যাগ্রেসিভ আচরণ করে। তাকে যে বাধা দেয় তাকে মানে সে বাসায় আসতে না করে দেয়, যেরকম তার নানাকে সে পছন্দ করে না এখন, যেহেতু তাকে একটু আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন করব, সরি আমি অনেক বেশি প্রশ্ন করছি হয়তো। লাস্ট প্রশ্ন হচ্ছে, যে সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছিল উনি কি কোনো ধরনের থেরাপি রিকমেন্ড করেছিল, যে বাচ্চার জন্য বিহেভিয়ার থেরাপি বা অকুপেশনাল থেরাপি, এরকম কোনো থেরাপি? বলতে পারছি না, সরি। ওকে, ঠিক আছে আপা, জি ধন্যবাদ। আমি একটু প্রশ্ন করি। আচ্ছা, আমি হয়তোবা বিষয়টা আমি ধরতে পারিনি। এই আপনার ননদের এই যে যার সম্পর্কে কথা বলছেন, সে এখন কি করে? মানে এমনিতে প্রফেশনাল কোনো কাজ করছে না? পড়ালেখা কতদূর? পড়ালেখা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস ননদ, বাট সে হাউস ওয়াইফ, সে কখনো জব করেনি। আচ্ছা, বাবার মৃত্যুটা ও কিভাবে নিয়েছে? বাবার মৃত্যুটা ছেলেটা বাবাকে ফিল করে না, বাবা একটু বেশি শাসন করতো তো। আচ্ছা, সে বাবাকে খুব একটা পছন্দ করতো না। আচ্ছা, শাসন মানে কি মারধর করতেন? না, মারধর না, খুব রাগারাগি করতো। পড়ালেখা খারাপ ছিল তো, দেখা যায় মানে ভালো আচরণ করতো না আর কি, পড়ালেখার জন্য চাপ দিত। বাবাকে সে মোটামুটি পছন্দ করে না। আর ওদের বিবাহিত জীবনটা কেমন ছিল? বিবাহিত জীবন ম্যাডাম এখন মোটামুটি ছিল, একেবারে ভালো ছিল না, খুব একটা যে খারাপ তাও বলতে পারবো না। আবারও একটা প্রশ্ন করছি, আপনার ননদের পরিবারটাকে অর্থনৈতিকভাবে কে সাহায্য করছে? না, সাহায্য করার প্রয়োজন নেই, উনি ছিল বিজনেসম্যান তো। আমার উনি কি এনাফ সলভেন্ট, ফিনান্সিয়ালি ওয়েল অফ? 3টা ফ্ল্যাট আছে, এখান থেকে ভাড়া পাচ্ছেন, সমস্যা নেই, ওদিক দিয়ে সলভেন্ট আছে। ঠিক আছে, ধন্যবাদ। ফাইনান্সিয়াল কোনো ক্রাইসিস নেই। ওকে, আচ্ছা, তাও একটা ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ছোট ভাইটাকে যে সহ্য করছে না, ছোট ভাইটা কি করে, ভয় পায় ওকে? হ্যাঁ, আগে প্রথম ভয় পেত, এখন সে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, মানে ও কাছে খুব একটা যায় না ভাইয়ের? না, যায় না, ওই যে হয়তো ভাইয়ের সাথে একটু রাগ করলে সে একটু দূরে সরে যায় বা চুপ করে থাকে। ও এখন একটু দেখি যে চুপচাপ হয়ে গেছে, আগে যেরকম মানুষের সাথে একটু কথা বলতো ছোটটা, এখন সেও একটু মানে মনে হচ্ছে যে সেও একটু মানে সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানে ইন্ট্রোভার্ট হয়ে গেছে, গুটিয়ে ফেলেছে নিজেকে একটু। জি, হ্যাঁ। ওকে, আগের থেকে কিছুটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, আর সেকেন্ড বাচ্চারা একটু ইন্টেলিজেন্ট হয় তো, মানে ও বুঝে ফেলেছে যে কিভাবে ওর সাথে চলতে হবে আর কি। জি। ওকে, ঠিক আছে, ছেড়ে দিই ওকে। ম্যাডাম, আসলে আমরা চাচ্ছি আসলে ননদকে একটু হেল্প করতে, মানে ওকে তো এই ট্রমা থেকে আসলে বের করে আনা দরকার। ওর যেহেতু আরেকটা বাচ্চা আছে, একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হবে, আপনাদের একটা পরামর্শ চাচ্ছিলাম আর কি। মানে তুমি বেশি করে ভাবছো তোমার ননদের জন্য, তাই তো? ওর তো বাকি জীবনটা পড়ে আছে, আমার শ্বশুর মারা যাওয়ার পরে সে আরো হেল্পলেস হয়ে যাবে। আচ্ছা, কিভাবে মারা গেছেন হাজবেন্ড? উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন হঠাৎ, মানে হুট করে না? জি, মানে ওরা প্রিপেয়ার ছিল না একদম? না, প্রিপেয়ার ছিল না। এই যে উনি এত প্রপার্টি করেছেন, উনি বোধহয় খুব মানে রেস্ট করেননি, নিজের খেয়াল নিতেন না, একদমই বোধহয় যত্ন করেনি আর কি, সেলফ কেয়ার করেনি, সময় দিতেন তাও না। সেটাই তো, তার জন্য খুব অল্প বয়সেই হয়তো চলে গেলেন আর কি, তাই না? এবং বাচ্চাদেরকেও দেখা যেত উনি সময় দিতেন না। হ্যাঁ, ওইগুলো হয়তো উনি ব্যবসার পেছনেই হয়তো ওনার সমস্ত সময় ব্যয় করেছেন আর কি। তো বাচ্চারাও সময় পায়নি ওটার, এখন ওটার জন্য এখন বেচারা মা বিপদে পড়েছেন আর কি। আমরা আলোচনা করছি, কেমন? তুমি থাকো আমাদের সাথে, আলোচনা শোনো, মানে তুমি ফোনটা ছেড়ে দাও আর আলোচনাটা শুনতে থাকো, কেমন? অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকলো। ওকে, বলবে আগে? বলতে পারি আপা, আপনাকে ভীষণ ধন্যবাদ। তোমার কেস আসছে, তুমি তো বাচ্চাদের নিয়ে কাজ করো অনেক। ভীষণ ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে যে আপনি আপনার ননদের জন্য খুব মন থেকে চিন্তা করছেন, বোঝা যাচ্ছে যে খুব চাইছেন তাকে হেল্প করতে। আমার যেটা মনে হয়েছে যে আপনার ননদের ছেলের জন্য কথা বলছিলেন, ও বোধহয় বিকাশে একটু পিছিয়ে আছে। ওর বয়সটা 16 হলেও ওর মানসিক বয়সটা সম্ভবত কম। ওর আচরণের যে প্যাটার্নগুলো আপনি শেয়ার করছিলেন, সেখান থেকে আমার এটা মনে হয়েছে মানে একটু ডেভেলপমেন্টাল ডিলে হয়তো আছে। হ্যাঁ, এই যে ছোটবেলা থেকে যে কারণে সে বাচ্চাটা অনেক বকা খাচ্ছে, মার খাচ্ছে, যে পড়া মনে রাখতে পারছে না বা পড়তে চায় না বা স্কুলে যেতে চায় না,
এটা কিন্তু সাধারণত অনেক সময় হয় কি, যখন একটু বুদ্ধিটা কম থাকে বা কিছু জিনিস কম বুঝতে পারে বা শিক্ষণ প্রতিবন্ধকতা থাকে, অথবা হয়তো আদার কোনো সেন্সারি ইস্যুস বা সংবেদনশীলতা, সেই ইস্যুসগুলো যদি থাকে, অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো কিন্তু পড়তে চায় না বা পড়াটা তারা ভীষণভাবে অ্যাভয়েড করতে চায়। এবং আরও যেটা আমার মনে হয়েছে, ছোটবেলা থেকে বাচ্চাটা মানসিকভাবে শারীরিকভাবে কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, স্কুল থেকে বুলিংয়ের শিকার হচ্ছে। ওর একটা রোগ ছিল ওটার কারণে, এবং ওকে মনে হয় সবাই বুঝতেও পারতো না, শ্বেত রোগটা। এটা তো রোগ হিসেবে বলা হয় না। হ্যাঁ, উনি বলেছেন সেই জন্য হয়তো সেটা ধরে বলেছে, এটা স্কিনের এক ধরনের ইস্যুস আর কি। তো পিগমেন্টেশনটা একটু একটা জায়গায় একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো যেটা হয়েছে, বাবাও ছোটবেলায় ওকে হয়তো অনেক বকাঝকা করতেন, মারতেন, এবং মাও কিন্তু এখন মায়ের সাথে সম্পর্কটা এরকম হয়ে গেছে যে মা ওকে হয়তো সহ্যই করতে পারছে না, ও মাকে সহ্য করতে পারছে না। এখন কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাটা রিবেলিয়াস হয়ে গেছে, যে আমি যেটা আমি চাই, আমি সেটাই আমার লাগবে, গ্র্যাটিফিকেশনটা আমার এখনই লাগবে। সো একটা সময় হয়তো খুব সাবমিসিভ ছিল, কিন্তু এখন সে যেহেতু বয়সটা বেড়েছে, তার হয়তো শক্তিটা বেড়েছে, সে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদী হয়ে গেছে। তো যে জায়গায় আমার কাছে মনে হচ্ছে মাও ভীষণ হেল্পলেস ফিল করছে, কিন্তু বাচ্চাটাকে উনি যত আরো বেশি কড়াভাবে শাসন করার চেষ্টা করবে, এই জায়গায় আসলে এটা খুব একটা ভালো ফল নিয়ে আসবে না। হ্যাঁ, আমার মনে হয় যে ওকে একটা কোনো বিকাশ কেন্দ্র, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, এরকম অনেকগুলো সেন্টার আছে। কোথায়? এগুলো তো নাই। হ্যাঁ আছে আপা, অ্যাটলিস্ট ঢাকায় তো আছে। হ্যাঁ, কোথায় এখন? অ্যাটলিস্ট উনি, আমার যেটা মনে হচ্ছে, উনি অ্যাফ্লুয়েন্ট একটা ফ্যামিলি বিলং করে। সো উনি কিন্তু স্কয়ারে যেতে পারে, উনি এভার কেয়ার হসপিটালে আসতে পারে, ইউনাইটেডে যেতে পারে। হ্যাঁ, এইসব জায়গায় কিন্তু আপনি শিশু বিকাশ কেন্দ্রগুলো পাবেন। এছাড়াও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও শিশুদেরকে, শিশু কিশোর, ওদেরকেও মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়। বাচ্চাটার আগে আসলে ফুল অ্যাসেসমেন্ট দরকার, ওরা আসলে কোথায় 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 অসুবিধা আছে। শুধুমাত্র সাইকিয়াট্রিস্টের মেডিকেশন হয়তো ওকে হেল্প করবে না, বাচ্চাটার জন্য অ্যাসেসমেন্টটা করে ওরও আলাদা কাউন্সিলিং, এবং মাকে একটু আলাদা করে সাপোর্ট দেওয়া। মাও তার কষ্টগুলো, মাও যে তার এই যে এতদিন ধরে একা একা উনি ওনার সংসারটা সামলে যাচ্ছে এবং বাচ্চাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং উনিও হয়তো অনেক সময় জানে না যে আসলে এই বাচ্চাটাকে কিভাবে সাপোর্টটা দিবে। এবার কেয়ারই তো যেতে পারে, এবার কেয়ারও আসতে পারে, এবার কেয়ারও আসতে পারে, সেখানে আমি আছি। এবার কেয়ারের হটলাইনে আপনি যোগাযোগ করে, আপনি সাইকোলজিস্ট তারানা আনিসের সাথে যোগাযোগ করতে চাইলে ওরা যোগাযোগ করিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনি হয়তো এইভাবে ওদেরকে একটা হেল্প করতে পারেন, সেবা পাবে, মাও একটা সেবা পাবে। মায়ের জন্য আলাদা একজন সাইকোলজিস্ট দরকার, বাচ্চার জন্য আলাদা একজন সাইকোলজিস্ট দরকার, এবং হয়তো যে মেডিকেশনগুলো এখন চলছে সেটার সাথে কাউন্সিলিংটাও দরকার। এবং আমার মনে হয়েছে ওর বিহেভিয়ারাল থেরাপি প্লাস হচ্ছে যে অকুপেশনাল থেরাপি, সেই জিনিসগুলোও দরকার। সেটাই, এগুলোর জন্য আসলে প্রথমে অ্যাসেসমেন্টটা করে নেওয়াটা ভীষণ দরকার। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চাটা কিন্তু ছোটবেলা থেকেই টর্চার্ড হচ্ছে বিভিন্নভাবে। হয়তো সবাই আমরা মনে করছি ওর ভালোর জন্যই আমরা করছি, ওকে বকা না দিলে, না মারলে, ওকে জোরাজোরি না করলে জিনিসটা করবে না, কিন্তু এটার কারণে এখন সে কিন্তু অনেক বেশি প্রতিবাদী হয়ে গেছে। এখন যেহেতু একটু শক্তি হয়েছে, একটু বড় হয়েছে, ও এখন একটু শক্তি প্রদর্শন করছে, এবং নিজের ওটা ওর সার্ভাইভাল টেকনিক আছে, বেঁচে থাকার জন্য করছে। আমার কাছে মনে হচ্ছে ওরা আসলে কি ওই ব্রেনটা ডেভেলপ করেছে, যে আমরা বলি না আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ব্রেনটা, যেখানে আমরা রেশনালাইজ করতে পারি যে আমি যদি এটা করি তাহলে আমার কি কনসিকুয়েন্সেসটা হবে, বা আমি যদি এটা স্কুলে না যাই তাহলে ইন ফিউচারে আসলে আমার এটা কিভাবে এফেক্ট করবে। সো আমার মনে হয় ওর ওই আন্ডারস্ট্যান্ডিংটা বা ওই ডেভেলপমেন্টটাই এখনো হয়নি। এবং মারও কিন্তু খুব সেশন নেওয়া দরকার, সেটাই বলছি। মারও একেবারেই না, মানে তার সাইকোথেরাপিটা খুব 47 বছর বয়স, নিশ্চয়ই উনি মেনোপজের দিকে আগাচ্ছে, নানান রকম নিজস্ব জটিলতা প্লাস এই পরিবারে একা সামলানো এবং স্পেশাল নিড একটা বাচ্চাকে সামলানো, এটা ভীষণ ভীষণ স্ট্রাগল। এবং ছোট জনও কিন্তু গুটিয়ে যাচ্ছে, ও কিন্তু ওর জগৎ তৈরি করে ফেলছে, ও একটা স্পেস তৈরি করছে, কাউকে কাছে আসতে দিচ্ছে না, তাতে করে কিন্তু মা আরো অসহায় বোধ করছে। সেটাই, যে বাচ্চা দুটো ছেলে বাচ্চা, তো মানে মেয়ে বাচ্চা হলে আবার যেমন মায়ের সাথে একটু গায়ে গায়ে লেগে থাকে, ছেলেরা কিন্তু একটু দূরে থাকে, তো মার কষ্টটা ও যেমন ফিল করছে আমরাও ফিল করছি অনেক বেশি। রাজু, ম্যাডাম আপনারা যে আলাপ করলেন, এখানে যেটা হলো যে একটা কথা উঠে আসছে, সেটা হলো অ্যাসেসমেন্টটা, এবং সেই জায়গাটাতে আমিও অবশ্যই গুরুত্ব দেব। এবং যতটুকু আমরা তার কাছ থেকে জানতে পারলাম, প্রথমত হলো বাচ্চাটাকে নিয়ে কথা হয়েছিল, এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বাচ্চার তার ননদের কথা বলেছিল। তো
যেটা হলো যে আমি যে প্রশ্নটা করার কারণ হচ্ছে যে সে খুব অ্যানশিয়াস আছে এবং সে এখানে ফোন দিচ্ছে, তার মানে সে একটা সাপোর্টিভ গ্রুপ, সাপোর্টিভ একজন পার্সন যে সাপোর্টটা দিতে পারবে। হয়তোবা যিনি আমাদেরকে ফোন দিয়েছে ননদ, সো ওই জায়গায় ও কি করে সাপোর্ট দিবে বেচারা, ও অসহায় বোধ করেই ফোন করেছে। এবং যেটা বললো যে এর দুইজন সাইকিয়াট্রিস্টও সে দেখিয়েছে, যেটা বললো তাদের ওই রকম কোনো সমস্যা নেই ফাইন্যান্সিয়াল বিষয়টা। সো যতটুকু তথ্য তার কাছ থেকে আমরা পেলাম, হয়তো বা অনেক তথ্য আমরা পেতে পারতাম যদি ডায়াগনোসিসটা বুঝতে পারতাম, অনেক কিছু বলা যেত। কয়েকটা জিনিস, একটা সে বললো যে রাগ করার কথা, একটা বললো ঘুম হয় না, এবং যেটা হলো মোবাইল এডিকশনের কথা বললো। এবং এইগুলো কিন্তু অনেক সময় ট্রমার ফল হয়, আমরা জানি যে তার ভিতর হয়তো বা অতীতের কোনো মানসিক কষ্ট, এবং এর সাথে যুক্ত হতে পারে যেটা আপু জিজ্ঞেস করলো যে তার কথা বলার শুরুটা 4 বছর প্লাস তারপরে সে বলেছে। সো ওটা অনেক সময় ট্রিগার করতে পারে তার এখন যে সমস্যাগুলো, সেই সমস্যার জায়গাটাতে। অ্যাট দ্য সেম টাইম মায়ের কথা যখন বললো, মায়ের বর্তমান যে সময়টা যাচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেক বেশি জানি না, বাট কিছু জিনিস যেটা হয়তোবা তার হাজবেন্ডের মৃত্যুর বিষয়টা, তার বাবার বিষয়টা, সেই জায়গাগুলো আমরা আরও বেশি এক্সপ্লোর করতে পারি। এবং সেই জায়গাটা কিভাবে পারি, যেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির সেশনে আসলে তখন আলটিমেটলি এখানে শুধুমাত্র ওষুধের ট্রিটমেন্ট নিয়েই খুব বেশি সামনে আগাতে পারবে বলে আমার কাছে ওই রকম মনে হচ্ছে না। এখানে সব থেকে ভালো হয় অনেক সময় ফ্যামিলি কাউন্সেলিংও হয়তো বা করার মাধ্যমে তাদের ইস্যুগুলো আইডেন্টিফাই করা, তখন আসলে তার আর কোন কোন জায়গাতে পিন পয়েন্ট আছে যে সমস্যাগুলো হয়তো ওখানেই আটকা পড়ে আছে, সেগুলো আইডেন্টিফাই করা যাবে। সো অ্যাসেসমেন্টটা করতে গেলে অবশ্যই সেশনে আসতে হবে, এবং সেটি খুবই ইজি যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে, যিনি আমাদেরকে ফোনটা দিয়েছেন, শুধুমাত্র ওই ধরনের কাউন্সেলিংয়ের জায়গাটা, বা এবং যদি হয় যে তার 16 বছর, হয়তো বা আর 1 বছর বা 2 বছর পরে সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা শেষ হয়ে গেলে অ্যাডাল্টহুডে পড়বে, তখন আবার অনেক কিছু চেঞ্জও হবে তার চিন্তার জায়গাগুলোতে, হয়তো বা তখন তার লাইফের আর একটা গল্প শুরু হতে পারে। সো সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব যদি অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস যেটাই বলি না কেন ওইটা, এবং সাথে সাথে তার কী ধরনের প্ল্যান করে সামনে আগাতে হবে সেটা প্রপার একজন প্রফেশনাল সাইকোলজিস্ট হোক বা বিহেভিয়ার থেরাপিস্ট হোক, তার কাছে গেলে সেটাই সবচেয়ে ভালো হবে। বিহেভিয়ার থেরাপিস্ট তো কেউ নাই অনেক সময় ম্যাডাম, ওই যে আপনার বিহেভিয়ার থেরাপি যারা দেয় না, ইনার সার্কেল এবং আদার বেশ কিছু থেরাপি সেন্টারে বিহেভিয়ার থেরাপিস্ট, যেটাকে বলে এবিএ থেরাপি, হ্যাঁ, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, ওইটার প্রিন্সিপালগুলোকে ইউজ করে বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়। কোথায়? ইনার সার্কেল আছে, সানশাইন লার্নিং সেন্টার, গুলশান বনানীতে, এছাড়াও উত্তরা, প্লাস বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু বিহেভিয়ার থেরাপি সেন্টার আছে। বাট বিহেভিয়ার থেরাপি সেন্টারের কাছে যাওয়ার আগে আমার কাছে মনে হয়েছে যে হসপিটালে এসে ওর প্রপার অ্যাসেসমেন্ট ডায়াগনোসিসটা করে ওর কি কি ধরনের থেরাপিউটিক বিহেভিয়ার তো রেজাল্ট, বিহেভিয়ারটা আসলে রেজাল্ট আগে আসলে আমরা রেজাল্ট দিয়ে ঢুকবো না, তো বের করতে হবে যে আসলে ওর অসুবিধাগুলো কোথায়, ওর বিকাশে কোন কোন জায়গায় একটু ঘাটতি আছে, এবং সেই জায়গাটুকু কতটুকু আসলে কোন কোন এক্সটার্নাল সাপোর্ট, কোন কোন এক্সটার্নাল থেরাপি দিয়ে ওই জায়গাটাকে একটু রিকভার করা যায়। জি ম্যাডাম, সেটাই বিহেভিয়ার, সরি আমি সময় নিয়ে ফেলেছি। বিহেভিয়ার থেরাপির জায়গাটা কিন্তু যারা এডুকেশনাল সাইকোলজিস্ট এরা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করে, স্পেশালি বিএমইউতে কিন্তু ওইখানে এডুকেশনাল সাইকোলজিস্ট আছে, তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখে আমরা যতটুকু জানি। সো এটা কেন দরকার হয়, এটা কি বলে এখন, মানে পিজির কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, ইপনাতে বলা হয়, ইপনা ডিপার্টমেন্ট। হ্যাঁ, মানে ইপনা তো এখন যে পিজি যেটা ছিল বঙ্গবন্ধু তো এখন বলা হয় না, পিজি বলা হয়, বিএমইউ। আচ্ছা, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। হ্যাঁ, তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ইপনা যে সেকশনটা আছে, ডিপার্টমেন্টটা, ওখানে যেতে পারে। ওখানে একটা অপশন আছে, ওখানে মানে প্রফেশনালরা বসে খুব ভালো এখানে কাজ করে। অ্যাসেসমেন্টের জন্য বলছেন? আমাদের বলা করতে হবে। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিয়ে চট করে, আমাদের সময় ফুরিয়ে আসছে। আমরা আজকে টপিকটা নিয়ে কথা বলতে পারি না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে যে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় প্রায় শেষ। হ্যাঁ, আমার হচ্ছে ইদানিং যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমি হঠাৎ রেগে যাচ্ছি, আমার মানে এমনকি আচরণগুলো খুব খারাপ, মুখের ভাষা খুব খারাপ, এরকম কিছু মনে হচ্ছে। আর আমার হচ্ছে আরেকটা কারণ কি, সমস্যাটা আমার নাকি অন্য কারো, কিংবা কি কারণে হচ্ছে সেটাও আমি আর কি বুঝতে পারতেছি না।
এই বিষয়টা নিয়ে ইয়ে করবো। আমার 3টা বাচ্চা অটিজম, আর ওরা শুধু অটিজম না, ওদের শারীরিক সমস্যা, ডেভেলপমেন্টাল ডিলেসি, কমিউনিকেশন, টোটাল ওরা আমার উপরে নির্ভরশীল। ওদের বয়স কত? বাচ্চাদের বয়স কত? আমার বড় বাচ্চাটার বয়স হচ্ছে 23 বছর, আর মেয়ে বাচ্চা, আর পরের দুটো যমজ 15 বছর। 23 বছর। বড় বাচ্চা 23? জি জি, বড় বাচ্চা 23 বছর, তারপর 3টা মেয়ে বাচ্চা, আর ছোট যে দুইটা 15 বছর, যমজ দুটা। ওরা যমজ? জি জি। এবং 3 জনেরই তোমার বলছো যে অটিজম বা অন্য কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে? ওহো, ওকে। আর তোমার হাজবেন্ড আছেন? আমার হাজবেন্ড আছে। আমার হাজবেন্ডেরও কি বলবো, হাজবেন্ডও আছে। আজকে 23 বছর ধরে আমি অনেকভাবে স্ট্রাগল করতেছি, যে 3টা বাচ্চাকে নিয়ে আমার আর্থিক একটু সমস্যা, বর্তমানে সমস্যা হয়েছে, সেটার কারণেও হতে পারে আমার মনে হয়। তাছাড়া আমি 3টা বাচ্চাকে নিয়ে এতটা বছর ধরে, কিন্তু আমি 23টা বছর ধরে আমি আমার বাচ্চাদেরকে নিজেই লালন পালন করি। প্লাস আমি এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আমি আমার এমন এক জায়গায় গেছিলাম, খুব খারাপ অবস্থা। তারপরে আমি ঘুরে ফিরে দাঁড়ায় তখন আমি আবার পড়াশোনা করি। তখন আমি বিএ পাস করি, এমএ পাস করি, এবং বিএসএড, এমএসএড, স্পেশাল বাচ্চাদের উপরে মাস্টার্স করি। এবং আমার বেডরুম থেকেই শুরু করে আমি 10টা বাচ্চা, স্পেশাল বাচ্চা নিয়ে আমি একটা স্কুলও পরিচালনা করছি। ওকে। আমি তারপরেও আমি যথেষ্ট ভালো থাকি, মনে হয় আমি আমার অসুখী নেই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইদানিং আমার হাজবেন্ড যেটা মানে আর্থিক সমস্যার কারণে, ওনার বিজনেসটা একটু হওয়ার কারণে, যেটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে, বাচ্চাদের থাকা খাওয়া সব মিলে আমি অনেক মানসিক ভাবেই আছি। কিন্তু আমার হাজবেন্ডকে বারবার বলি, এটা সে বুঝতে চাচ্ছে না যে এটা আমার যদি একটু ভালোভাবে কথা বলে এতটুকুই যথেষ্ট। আমি ওনার কাছে আর কিছু চাই না। ভালোভাবে কথা বলতে পারছে না তোমার সাথে? হ্যাঁ, সে ওই মানে আমার সাথে কোনো বিষয়ই শেয়ার করতেছে না। বিষয়টা এরকম, আমার সাথে কোনো বিষয় শেয়ার করতেছে না। যদিও সে এত বছরও কোনোদিন আমার সাথে শেয়ার করে না, ভালো মন্দ এদিক সেদিক কিছুই শেয়ার করে না, তবুও আমি কিন্তু মানে একভাবে চলে যাচ্ছি। আর এখন বর্তমান যেটা হয়েছে সেটা উনি রেগুলার ধরেন রাত 11:30 12টার পরে বাসায় আসে। তারপরে আজকে 20 বছর ধরে দেখতেছি, 20-26 আমার বিবাহিত জীবন, আজকে 26 বছর। 26 বছর থেকে 20 বছর ধরেই দেখতেছি, 20-22 বছর ধরেই দেখতেছি সে রাত 11:30 12টায় বাসায় ফিরে। উনি কি বলেন যে উনি কেন দেরি করে আসছেন? উনি কি কাজ করছেন বাইরে? এটা তার মুখ থেকে কিছুই জানতে পারে না, কোনোদিনও জানতে পারে না। মানে তোমরা কি একটা প্যারালাল লাইফ লিড করছো, সমান্তরাল একটা জীবন? মানে দুজনের জীবন সম্পর্কে দুজনের কিছু আলোচনা নেই এরকম? না, হ্যাঁ, তার সাথে আমার এরকম কোনো আলোচনা হয় না। আমি বারবার যে কোনো বিষয়ে প্রশ্ন করলে পরে সে কথা বলে না, সে বিষয়টাই এড়ায় চলে। আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই আচরণগুলো আমার কাছে সমস্যা। তাহলে এই যে 3টা স্পেশাল বাচ্চা নিয়ে তোমরা পাড়ি দিচ্ছ পথটা, তোমাদের তো অনেক আলোচনা করার প্রয়োজন হয় দুজন মিলে, সেই আলোচনাগুলো হচ্ছে না? জি জি, এই আলোচনাগুলো হচ্ছে, কিন্তু আমি তাকে বোঝাতেই পারতেছি না যে এই বিষয়গুলো আমার ক্ষতি হচ্ছে। এটা আমি বাচ্চাদের নিয়ে পিছায় যাচ্ছি, আমি যেভাবে আগাতে চাচ্ছি সেটা থেকে পিছায় যাচ্ছি। আমার মন মানসিকতা ভালো থাকতেছে না, হুটহাট করে আমি রেগে যাচ্ছি, এমনকি মারধর পর্যন্ত হয়ে যাচ্ছে, আরো খারাপ অবস্থা যাচ্ছে। সেজন্য আমি বারবার বুঝাচ্ছি। তুমি মারছো বাচ্চাদের নাকি? না, আমি বাচ্চাদের কখনো মারি না। মারধর কি তোমার হাজবেন্ড? মারধর কথায় একসময় কাটাকাটি হয়, দুজনের মধ্যে আলাদা একটা সম্পর্ক হয়ে গেলে পরে গায়ে হাত তুললে পরে তখন আমারও এরকম গায়ে হাত তোলার প্রবণতা দেখা দিচ্ছে, এই পর্যায়ে আছে। সেটা বাচ্চারাও আবার সেটা দেখছে হয়তো, তাই না? জি, বাচ্চারাও সেটা দেখছে না, বাচ্চারা তো এটা বুঝতেই পারে না। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকো চট করে, তোমরা যদি, আমাদের সময় একদম শেষ। 3টা বাচ্চা কি 3টা বাচ্চার সাথে বাবার কোনো ধরনের সময় কাটানো হয়? বাবা ওদের সাথে থেরাপিউটিক কাজ যেগুলো আছে, বা বাবা একটু ওদেরকে দেখাশোনা করা? আজকে ওর বাবা ধরেন যে
বহুত বছর ধরে, ওর 14, 15, 16, 17 বছর ধরেই দেখা যায় কি বাইরেই যখন চাকরি করতে বাসেই কিংবা তো না বিজনেস বাসা। করতে তখন বাইরেই থাকতো, তাড়াতাড়ি প্রশ্ন ওদের সাথে করো। ঠিক আছে, দেখাই শেষ, হতো না শেষ বলতে গেলে। হ্যাঁ, প্লাস ঠিক আছে, যখন এই প্রশ্ন না করে চাকরি- আমরা হয়তো বলে ফেলি না। প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আমাদের কোনো আমাদের অতিথির প্রশ্ন আছে কিনা দেখছি, একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন ওকে আছে? বোন, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি অনেক স্ট্রাগল করছেন এবং জানাশোনার জায়গাটাও তৈরি করার চেষ্টা করছেন। আপনার এই মুহূর্তে একটু সাপোর্ট করতে পারে সে কে? জি আপনাকে সাপোর্ট করা বা এই যে সমস্যাটা হচ্ছে, আপনার বিভিন্নভাবে হচ্ছে যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন, কে আপনাকে সাপোর্ট করতে পারে বা একটু হেল্প করতে পারে, এমন না, কে আমি আছে? আমি এতটুকু মনে করি আমাকে কে সাপোর্ট করতে পারে সেটা হলো আমার হাজবেন্ড, যেটা মানে সে হাজবেন্ড যদি ছাড়া আর কোনো- কেউ নেই, তাই তো? না, ওরকম ভাবে আমি মনে করি হাজবেন্ড আমার সাথে একটু সব বিষয়ে আলাপ আলোচনা, পরামর্শ, কিংবা আমরা এক জায়গায় যেটা বলতে গেলে আমাদের মধ্যে সম্পর্কই নেই। সেটাই। এইগুলা যদি একটু আমি যদি পাই তাহলে আমার সমস্যা আমি নিজেই একটা সমাধান করতে ছোট্ট পারবো। প্রশ্ন একটু চট করে ফেলি, আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে নাকি সেটাও নেই? শারীরিক সম্পর্ক যেটা বলতে গেলে কয়েক বছর আগে থেকেই, ধরেন যে আগে থেকেই খুবই কম, মাসে 15 ঠিক দিন, আছে, এক ঠিক সপ্তাহ আছে। পর ছিল। আর ইদানিং আমার 6 মাস 1 বছর হয়ে যায় শারীরিক সম্পর্ক হয় না। সেটাই। অনেক অনেক ধন্যবাদ। ভীষণ এমনকি আমি 20টা বছরেও এক খাটে শুতে পারি না। সেটা কি উনি চান না? হ্যাঁ, ওরকম পরিবেশ নাকি তৈরি হয় না। কথাই একটা কথা বলি। উনার কি কোনো ধরনের মানসিক সমস্যা আছে? মানসিক সমস্যা ওরকম বোঝা যায় না, কিন্তু একটা মানুষ কেন এরকম আচরণ করবে? ঠিক আছে। ঠিক আছে, আমি তো আমার আচরণগুলো, আমি মনে করি আমার আচরণগুলো তার আচরণের পরিপ্রেক্ষিতে আসে, কিন্তু সে কেন করে? ঠিক আছে, আমরা আলোচনা করি। আমরা যদি প্রয়োজন হয় আরও একদিন আমরা ফোনে তোমাকে যোগাযোগ করে নেব প্রয়োজন হলে। আজকে তো ছোট সময় আছে, আমরা যতটুকু পারছি আলোচনা করছি, কেমন? অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা তোমার জন্য। ওকে, চট করে রাজুদ্দি শুরু করো আর তারানা শেষ করবে। ওকে ম্যাডাম, একটা জিনিস আমি তাকে খুব বেশি প্রশংসা করতে চাই। আমরা যখন প্রবলেমে পড়ে যাই তখন আমরা অনেক সময় যে এর সমাধানটা কিন্তু খোঁজার চেষ্টা করি না, বা আমরা যে একটা ইনিশিয়েটিভ নিয়ে সমাধানটা করব সেটাও অনেক সময় দিক বেদিক ছুটি। তার কথার ভিতরে কিন্তু অনেক রকমের টেনশন, অনেক রকমের কনফ্লিক্ট। সে এটাও বলছে যে আমি হঠাৎ করে হয়তো বা রেগে যাই, আমি অন্যের সাথে ঝগড়া করে ফেলি। তার কিন্তু সেই অ্যাওয়ারনেসটা আছে এবং তার বাচ্চাদেরকে হয়তো একটু ভালো করার জন্য সে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছে এবং সেখানে নিজেকে স্কিলও করেছে, সেটা বলল। আসলেই তার যে অবস্থাটা, আইআরএ পড়াশোনা করেছে, হ্যাঁ, যে অবস্থা সেখানে স্পেশাল এডুকেশনে বাচ্চাদের জায়গাটা, বাচ্চাদের এরকম একটা অবস্থা এবং একই সাথে তার খুব কাছে যে হাজবেন্ড, তার সাথে একটা কনফ্লিক্ট লেগে আছে এবং সেই জায়গাটাতে আমরা এই সময় হয়তোবা ওইভাবে কিছু বলতে পারবো না যাতে হাজবেন্ডের সাথে সম্পর্কটা আর একটু ভালো হয়। আবার এখানে যে জিনিসটা যে তাকে ওই ধরনের যে সাপোর্টটা, সেটাও কিন্তু এককভাবে এখানে দেয়া একটু কঠিন। আমি বলবো একটু রিল্যাক্স থাকা, হ্যাঁ, রিল্যাক্স থাকার জন্য হয়তোবা একটু নিজের কেয়ার করা এবং এই যে ইনিশিয়েটিভগুলো সে নিচ্ছে তার বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য বা তার ফ্যামিলিটাকে একটু ভালো রাখার জন্য, সেই ক্ষেত্রে কতটুকু করা যায়, যতটুকু করা যাবে। তারপর যেটা দরকার হবে, যদি সম্ভব হয় কোনো একজন থেরাপিস্টের কাছে যাওয়া। কারণ এত ছোট একটা পরিসরে আমরা অনেক কিছু জানতে পারি না, অনেক কিছু গ্যাপ থেকে যেতে পারে, সেখানে খুব সহজেই আমরা কিছু বলেও দিতে পারি না। আচ্ছা, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম এবং আমি চিন্তাও করতে পারছিলাম না কেমন করে আপনি 3জন বিশেষ শিশুকে আপনি সামলাচ্ছেন এবং একা একা সামলাচ্ছেন। এই পুরো জার্নিটা আপনার একার এবং আপনার হাজব্যান্ডের সাহায্য আপনি খুবই কম পেয়েছেন এবং উনি শারীরিকভাবে মানসিকভাবে দুভাবেই আপনার পাশে নাই। এটা ভেবেও খুব কষ্ট পাচ্ছি এবং আপনার যে রাগটা হচ্ছে না, এই রাগটা হওয়া খুবই স্বাভাবিক। আপনি একেবারেই কিছুই পাচ্ছেন না, সেখানে সেই অবস্থায় শুধু দিয়ে যেতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনাকে শুধু
নিজের শারীরিক যে শক্তি, যে নিজের যে শারীরিক এনার্জি, মানসিক শক্তি, সব কিছুই শুধু আপনার দিয়ে যেতে হচ্ছে। তো আপনার পাওয়ার জায়গাটা খুব কম, পাওয়ার জায়গাটা একেবারে নেই বললেই চলে। সেক্ষেত্রে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। তারপরেও আমি একটা জায়গায় একটু বলবো যে আপনি যে ভীষণভাবে প্রত্যাশা করছেন হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্টটা পাবেন, ওনাকে জোর করলে তো আসলে সাপোর্টটা আপনি পাবেন না। কোনো একটা অসুবিধা হয়তো ওনারও আছে, উনি ভীষণভাবে আমার কাছে মনে হয়েছে ডিসএঙ্গেজ এবং ডিস্টেন্স থাকছে, পরিবার থেকে একেবারেই দূরে দূরে থাকছে, শুধুমাত্র সম্পর্কের কাগজের একটা সম্পর্ক আছে, করে ফিরছে অনেক বছর ধরে, এবং ওনারা একসাথে ঘুমাচ্ছেন না, একই সাথে কোনো রকমের আলোচনা নাই, এবং আপনি খুব চাইছেন ওনার কাছ থেকে একটু সম্মান, একটু ভালোবাসা, একটু শেয়ারিং, কিন্তু উনি হয়তো ওইগুলো দিতে ভীষণভাবে অপারগ, এবং আপনি যত জোর করছেন উনি হয়তো তত বেশি আপনার সাথে ঝগড়াগুলো করছে, এবং আপনাদের মধ্যে এই ধরনের একটা কনফ্লিক্ট এবং মারামারি এই ধরনের সম্পর্ক হয়ে যাচ্ছে। আমি বলবো একটু এই অবস্থায় বাইরে থেকে একটু সাপোর্ট খুঁজে নেওয়া, হ্যাঁ, কোনো একটা প্রফেশনালসের হেল্প আপনি নিতে পারেন, যেখানে আপনি একটু মন খুলে আপনার কষ্টের কথাগুলো বলতে পারেন। আপনার হয়তো অনেক কাজিন থাকতে পারে, বা আপনার হয়তো একটু খুঁজে দেখেন যার সাথে কথা বললে, যার কাছ থেকে একটু মনে হয় যে কথাগুলো বললে সেই মানুষটা বুঝবে, হ্যাঁ, সেই রকম একটা সাপোর্ট গ্রুপের সাথে আপনি একটু যুক্ত হন। এবং এই ধরনের বাচ্চাদের মায়েরা যারা আছে তারাও কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট দেয়, প্যারেন্টাল নেটওয়ার্ক আছে, বা এই ধরনের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেক ধরনের গ্রুপ আছে, সেখানেও আপনি একটু ইনভলভ হতে পারেন। এবং স্পেশাল নিড বাচ্চাদের মায়েদের কোনো গ্রুপ, মায়েদের গ্রুপ আছে, হ্যাঁ, প্যারেন্টসদের গ্রুপ আছে। সোশ্যাল মিডিয়াতে যদি প্যারেন্টস নেটওয়ার্ক বা প্যারেন্টাল ফোরাম এই ধরনের নাম দিয়ে আপনি সার্চ করেন, আপনি অনেককে পাবেন, যেখানে হয়তো আপনার কষ্টগুলো শোনার মতো অনেক মানুষ আছে, সেটাও হতে পারে। এছাড়াও অবশ্যই প্রফেশনালসের যে হেল্পটা, সেটা কিন্তু আবার তারা দিতে পারবে না, সেইটার জন্য কিন্তু আপনাকে কোনো একটা প্রফেশনালসের কাছেই যাওয়া দরকার। এছাড়াও আপনার যে হবিসগুলো আছে ছোট ছোট করে, আপনি সেই হবিসগুলোকে একটু যদি নার্চার করেন, এবং ওনার কাছ থেকে এক্সপেকটেশনটা হয়তো সরানো সম্ভব না, কিন্তু আমার মনে হচ্ছে উনি, আপনি যার কাছে এক্সপেক্ট করছেন সেই মানুষটা হয়তো দেওয়ার মতন অবস্থায় নাই, এবং ওনার সাথে এই জিনিসটা যদি আরো বেশি বাড়তে থাকে, সেটা হয়তো আরো বেশি পরিণতিটা আরো হয়তো একটু বাজে দিকেই যাবে। এবং আমাদের সময়, আসলে সময় নিজেকে যত্ন করতে হবে এবং নিজেকে সম্মান করতে হবে, নিজেকে একটু ভালো রাখতে চেষ্টা করে যেতে হবে, জরুরি আর কি। আচ্ছা, আমরা শেষ করতে হবে, সময় একদম ফুরিয়ে গেছে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা বলে শেষ করব। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা খুব সোজা সাপটা একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি আবেগীয়ভাবে বুদ্ধিমান কিনা, যেটাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে, সেটা আমরা নিজেরা কি বুঝতে পারি কিনা, যে আমার কি আবেগীয় বুদ্ধি আছে কিনা, সেটা কি আমরা নিজেরা বুঝি? যদি বুঝি না বুঝি কেন বুঝি না, আর যদি বুঝি কেন বুঝি, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের মধ্যে রয়েছে কিনা। প্রথম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা কি এবং সেটা আমাদের রয়েছে কিনা, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।